হাতে আছে, তোমরা দেখতে পাচ্ছ, ভালোই বড়। কি টপিকস আছে আমি একবার বলে নিচ্ছি। ভাষারীতি রূপান্তর, বাংলা ভাষা শব্দ সম্ভার, শব্দের শ্রেণী বিভাগ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, উচ্চারণ, বাংলা পত্র পত্রিকা। অনেকগুলো টপিকস আজকে একসাথে, হ্যাঁ। ঠিক আছে, আমাদের শেষ করতে হবে, কারণ আমাদের নির্দেশ হলো ক্লাসের পড়া ক্লাসে শেষ করে ফেলতে হবে। ক্লাসের পড়া বলতে মানে ক্লাসের লেকচার শিট আর কি, পড়া না। লেকচার শিট ক্লাস শেষ করে ফেলতে হবে, সেটা যতক্ষণ সময়ের ভিতরে হোক না কেন, হ্যাঁ। ওকে। বাংলা ভাষার ব্যাকরণ এমসিকিউতে প্রথম পৃষ্ঠাতে দুইটা ভুল আছে, এটা আমি বলছি। এটা হচ্ছে যে একটা হচ্ছে ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা চতুর্থ, এটা দিয়েছে নবম দশম শ্রেণীতে, হ্যাঁ। আর বর্তমানে ভাষাভাষী কথা বলে 30 লক্ষ মানুষ, হ্যাঁ। এই দুইটা অ্যান্সার। 30 কোটি, সরি, 30 কোটি মানুষ কথা বলে, রাইট। ওকে, এই দুইটাই আর কি, হ্যাঁ। আর কিছু না, এই দুইটা ঠিক করে নেবে, মানে কমন কোশ্চেন এগুলা। বাসায় তো শেষ করতে পারি না, হ্যাঁ শেষ করতে হবে ভাইয়া, কিছু করার নাই। আজকে লেকচার 3। ওকে, লেকচার 3 কি আছে লিখো সবাই। শব্দ, শব্দ। So, আপনার ক্লাস বেস্ট লাগে, এত কিছু কিভাবে পড়বো? পড়ো পড়ো পড়ো। ঠিক আছে। শব্দ পাইছো? শব্দ কি পাইছো? বলো। ওকে, সবাই একটু মনোযোগ দিবা। আমি আবারও বলছি, লেকচার শিট শেষ করতে হবে আমাদের। তার জন্য যত দ্রুত সম্ভব তোমরা সবাই, আমরা মানে কম বেশি মিলে শেষ করতে হবে যত দ্রুত সম্ভব, ঠিক আছে? ওকে। আচ্ছা, শব্দটা উৎস অনুসারে 5 প্রকার লিখো। উৎস অনুসারে শব্দ 5 প্রকার। আরে কে, রায়হান স্যার? ইংলিশের বেস্ট টিচার না? ও আচ্ছা, কি অবস্থা স্যার? কি খবর? আচ্ছা আচ্ছা, উৎস অনুসারে শব্দ 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। ওকে। 5 প্রকার কি কি? তৎসম, তৎসম, অর্ধ তৎসম, সবাই দ্রুত লিখো, হ্যাঁ। অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। ওকে, লিখছো সবাই? আবার বলো, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। উৎস অনুসারে শব্দ কয় প্রকার বলো তো? 5 প্রকার। লিখছো সবাই? ওকে। তৎসম যার নাম, সংস্কৃত তার নাম। লিখো, তৎসম যার নাম, সংস্কৃত তার নাম। সবাই লিখো, দ্রুত লিখছো, রেসপন্স করবো আমাকে, হ্যাঁ, লিখছো কিনা। ওকে। তৎসম মানে হলো সংস্কৃত, হ্যাঁ। তৎসম যার নাম, অর্ধ তৎসম সংস্কৃত তার নাম। আর অর্ধ তৎসম যার নাম, প্রাকৃত তার নাম। লিখো, প্রাকৃত, প্রাকৃত তার নাম। তদ্ভব যার নাম, খাঁটি বাংলা তার নাম। লিখছো সবাই? খাঁটি বাংলা। ওকে, হয়েছে লিখা, থ্যাংক ইউ। আবার বলো, তৎসম যার নাম, সংস্কৃত তার নাম। অর্ধ তৎসম যার নাম, প্রাকৃত তার নাম। তদ্ভব যার নাম, খাঁটি বাংলা তার নাম। 3টে লিখছো? শোনো, তুমি যা পড়তেছো সেটা আসবে না, আসবে আরেকটা নাম, ঠিক আছে? বুঝতে পারছো? তুমি যে নাম কমন পড়তেছো, ওয়াও তৎসম পড়তেছি, এই সে অর্ধ তৎসম পড়তেছি, এরকম এটা তো বইতে আছে, তাই না? কিন্তু এটার আরেকটা যে নাম আছে অপোজিট, মানে আরেকটা করা বলা যে তুমি সবসময় আব্বু আম্মু যে নাম দিছে তোমরা সেটা কম ব্যবহার করো, কিন্তু আরেকজনের যে নাম দেওয়া প্রিয় মানুষ সবসময় ওই নামটা বেশি ব্যবহার করে, ঠিক আছে? এজন্য পরীক্ষার হলে, অর্থাৎ পরীক্ষা যারা এক্সামিনে আছে, পরীক্ষা নিবে, তারাও সেম কাজটা করে, হ্যাঁ। ওরা সবাই বলি, তৎসময় যার নাম, সংস্কৃত তার নাম। অর্ধ তৎসময় যার নাম, প্রাকৃত তার নাম। তদ্ভব যার নাম, খাঁটি বাংলা তার নাম। ওকে। এবার তৎসম সংস্কৃত গেল, অর্ধ তৎসমের পাশে লিখবা
সামান্য পরিবর্তন, সংস্কৃত থেকে সামান্য পরিবর্তন লিখো, সংস্কৃত থেকে সামান্য পরিবর্তন, সংস্কৃত থেকে সামান্য পরিবর্তন, সংস্কৃত থেকে সামান্য পরিবর্তন, তার নাম হচ্ছে অর্ধ তৎসম। আবার বলছি, অর্ধ তৎসম হলো সংস্কৃত থেকে, এ সংস্কৃত থেকে সামান্য পরিবর্তন হবে। আর খাঁটি বাংলা বা তদ্ভব হলো সম্পূর্ণ পরিবর্তন হবে সংস্কৃত থেকে, সম্পূর্ণ পরিবর্তন, সম্পূর্ণ পরিবর্তন। আবার বলছি, সংস্কৃত থেকে যদি সামান্য পরিবর্তন হয় তার নাম হলো অর্ধ তৎসম। আর এই সংস্কৃত থেকে যদি সম্পূর্ণ পরিবর্তন হয় তার নাম হলো তদ্ভব বা খাঁটি বাংলা, তদ্ভব বা খাঁটি বাংলা। বুঝছো? এবার আমি একটু উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝবা। খেয়াল করো, আগে তৎসম হলো সংস্কৃত, আর এই সংস্কৃত থেকে যদি সামান্য পরিবর্তন হয় সেটা অর্ধ তৎসম, আর যদি সম্পূর্ণ পরিবর্তন হয় সেটা হয়ে যাবে তদ্ভব বা খাঁটি বাংলা। আমরা একসময় বলতাম আয় আয় চন্দ্র মামা, কি বলতাম? চন্দ্র, চন্দ্র মামা, রাইট? এটা ছিল সংস্কৃত। আর চন্দ্র, তারপরে হস্ত, এই শব্দগুলো হলো সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ। হ্যাঁ, এটাকে আবার বলে সাধু ভাষার শব্দ, রাইট? তো পাশে লিখে রাখো সাধু ভাষার শব্দ, সাধু ভাষার শব্দ বলা হয়। তাহলে তৎসম বা সংস্কৃতকে আবার সাধু ভাষা শব্দ বলা হয়। কি ভাষা বলতো? সাধু ভাষা। এই কি ভাষা বলতো? সাধু ভাষা বলে। আচ্ছা, সাধু ভাষা তাহলে কি? হ্যাঁ, একটা টপিকস আছে ভাষারীতির রূপান্তর। এই ভাষারীতির রূপান্তর মানে হলো সাধু চলিত আঞ্চলিক। সাধু ভাষা মানে হলো সাহিত্যের ভাষা, সাধু ভাষা মানে হলো অভিধানের ভাষা, সাধু ভাষা হলো গুরু গম্ভীর। সাধু ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করা যায় না, সচরাচর ব্যবহার করা হয় না। সাধু ভাষা গেল। চলিত ভাষা আমরা সচরাচর ব্যবহার করছি, মনের ভাব প্রকাশ করছি, নাটকের কথা, তারপরে হচ্ছে যে এই কথাগুলোর যেগুলো সাধারণ কথা বলি সেগুলো চলিত ভাষা, রাইট? আমি যাহা বলিয়াছি তুমি কি তাহা বুঝিয়াছ, এটা সাধু ভাষা। আমি যা বলছি তুমি কি তা বুঝছো, এটা চলিত ভাষা। আর যদি বলি মুই যা কইছি হিয়া বুঝছো, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। ঠিক আছে? এই যে ভাষার যে রূপান্তর হয়, ভাষার এতে যে রূপান্তর হয়, তারতম্য হয়, পরিবর্তন হয়, এটা তোমাকে জানতে হবে, রাইট? স্থান এবং কাল ভেদে। তাহলে পরীক্ষা কোশ্চেন আসতে পারে, একটা লাইন দিয়ে দিয়ে বলতে পারে যে এখানে সাধু ভাষার, এখানে চলিত ভাষার ভুল আছে কয়টি, এভাবে দিয়ে দিতে পারে। তখন ঠিক আছে, দিয়ে দিতে পারে এভাবে। ঠিক আছে? আমি যাহা বলিয়াছি তুমি কি তাহা বুঝিয়াছ। আমি, ওকে, যাহা, এটা যাহা, এটা আমি যা বলিয়াছি হবে না, বলেছি। তুমি কি তাহা, তাহা হবে না, তুমি কি তা, রাইট? বুঝিয়াছ মানে বুঝছো। আমি যাহা বলিয়াছি তুমি কি তা বুঝছো, রাইট? এই যে শব্দগুলো, এই শব্দগুলো কি হবে বলতো? শব্দগুলো কি হবে বলতো? সাধু ভাষার না চলিত ভাষার, এগুলো সাধু থেকে চলিত হয় যে, সেটা বুঝাইছে। এগুলো তোমরা একটু জানতে হবে, রাইট? আর আঞ্চলিকতা তোমরা সবাই পালো। আঞ্চলিকতা কি? আঞ্চলিকতা হচ্ছে যে তোমরা গ্রামগঞ্জে যেগুলো বলো, ঠিক আছে? হ্যাঁ, আই হাইতান্ন, আই কইতান্ন, এগুলো যে তোমরা বলো। হ্যাঁ, মুই যা কইছি হিয়া বুঝছো। আর আমাকে যেরকম রাজশাহীতে যাওয়ার পরে ওখানে স্টুডেন্ট আমাকে বলে স্যার কেমন আছেন, স্যার কেমন আছেন, এই যে অবস্থাটা, আমাকে বলবে স্যার, বলে স্যার কেমন আছেন। এগুলো আঞ্চলিকতা, এগুলো কি বলতো? আঞ্চলিকতা, রাইট? তো আই কিতাম। আচ্ছা, যাই হোক, আমি আবার বলছি, খেয়াল করে একটু এদিকে। শব্দ হলো পাঁচ প্রকার: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব বা খাঁটি বাংলা অথবা দেশি বিদেশি। তৎসমটা হলো সংস্কৃত, আর এই সংস্কৃতটা মানে হলো সাধু ভাষা। যেমন একসময় আমরা বলতাম চন্দ্র, এই চন্দ্র থেকে সামান্য পরিবর্তন হয়েছে, অর্ধতৎসম হয়েছে চন্দ্র। কি হয়েছে বলতো? চন্দ্র। আর সম্পূর্ণ পরিবর্তন হয়েছে, খাঁটি বাংলা হয়েছে। তারপরে খাঁটি বাংলা এমনি এমনি হয়নি, পরিবর্তন হয়ে হয়ে খাঁটি হয়েছে, রাইট? ওটা কি চাঁদ। এখন আমরা বলি আয় আয় চাঁদ মামা, একসময় কি বলতাম? আয় আয় চন্দ্র মামা, রাইট? এবার খেয়াল করো আর একটা জিনিস, খেয়াল করো খুব একজন বলছে ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর অবস্থা কততম। 100 কোশ্চেন অনেকবার বলতেছো। এটা হচ্ছে যে মনির চৌধুরী বলছে চতুর্থ ভাষা জনসংখ্যার দিক দিয়ে বাংলা, আর সম্প্রতি যেটা সেটা হচ্ছে সপ্তম। হ্যাঁ, সম্প্রতি আমরা যেটা পড়ছি সেটা সপ্তম, সপ্তমটা পড়তে পারো। ওকে, হ্যাঁ, ওকে, এদিকে তাকাও, আমরা পরে প্রশ্ন দেখবো। এখন আমরা পড়া শেষ করি, কারণ আজকে অনেক অনেক অনেকগুলো টপিকস শেষ করা যাবে না। হ্যাঁ, একটু আমাকে হেল্প করবা সবাই।
দ্রুত লিখবা, দ্রুত মানে রেসপন্স করবা। হ্যাঁ, ওকে। অরতসম বললাম, তৎসম বললাম, তদ্ভব বললাম। আমি আরেকটু উদাহরণ দিই, তোমরা গেল। চর্মকার, বলতো চর্মকার কি? চর্মকার, এ চর্মকার কি বলতো? চর্মকার কি? চর্মকার আছে তৎসম, রাইট। এই বলতো চর্ম আর কি? চর্ম আর, চর্ম আর কি? চর্ম আর, রাইট। অরতসম। চামার কি? চামার, চামার হচ্ছে তদ্ভব। চামার কি বলতো? তদ্ভব। এই চামার কি বলতো? তদ্ভব, রাইট, বুঝছো? এবার বলো হস্ত কি? হস্ত, হস্ত কি? তৎসম। হত্ত কি? হত্ত, হত্ত কি? হত্ত হচ্ছে অর্ধতৎসম, রাইট। তো তাহলে হাত কি? হাত, হাত হচ্ছে খাঁটি বাংলা অথবা তদ্ভব। তিনটা বুঝছো সবাই? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব। বুঝছো? বুঝছো কিনা তিনটা? বলো, তিনটা বুঝছো? থ্যাংক ইউ। এবার যাও দেশি বিদেশি। হ্যাঁ, দেশি বিদেশি, হ্যাঁ, ওকে। দেশি, দেশি হচ্ছে যে পরিবর্তন হয় না, দেশি হচ্ছে আমরা যেগুলো ব্যবহার করি সচরাচর এগুলো, ঠিক আছে, দেশি শব্দ। আর দেশি শব্দগুলা কি? দেশি শব্দগুলা হয়েছে যে মনির চৌধুরী সাহেব গ্রামগঞ্জে যে শব্দগুলা ব্যবহার করছেন, হ্যাঁ, মনির চৌধুরী সাহেব বাংলাতে যে শব্দগুলা বলছেন সেগুলো কি খেয়াল করো। যেমন আমি যদি বলি কুড়ি পেট চুলা, চোঙ্গা টোপরে কুলা, ডাবে ডাগরে ঢিঙ্গা, সাই ঝোল ঝিঙ্গা। আবার সবাই লিখো, সবাই লিখো। কুড়ি পেট চুলা। তোমরা তোমরা ইয়াতে দেখছিলা? হ্যাঁ, জনাব, বিদেশি ভাষা মনে থাকে না। আচ্ছা, আমি দেখতেছি এগুলো। কুড়ি পেট চুলা, চোঙ্গা, লিখো চোঙ্গা টোপর, দ্রুত লিখবা, হ্যাঁ, চোঙ্গা টোপর কুলা, ডাব ডাগর ঢিঙ্গা, ডাব ডাগর ঢিঙ্গা, ডাব ডাগর ঢিঙ্গা, সাই ঝোল ঝিঙ্গা, ডাব ডাগর ঢিঙ্গা, সাই ঝোল ঝিঙ্গা। ওকে, আবার বলছি, খেয়াল করো। কুড়ি পেট চুলা, চোঙ্গা টোপরে কুলা, ডাব ডাগর ঢিঙ্গা, সাই ঝোল ঝিঙ্গা। একবার বলছি, কুড়ি মানে 20, কুড়ি মানে কত? 20। পেট তো ছিল সবাই, পেট। চুলা তো সবাই ছিল, রাইট। চোঙ্গা তো সবাই ছিল, চোঙ্গা, চুঙ্গি এসে বাঁশের চোঙ্গা। টোপর এসে টোপর মাথায় দেয় বিয়ের সময়। কুলা তো সবাই ছিল, কুলা। ডাব ডাগর ঢিঙ্গা, ডাব তো সবাই ছিল। ডাগর মানে বড় বড় চোখ, রাইট, বড় বড় চোখ। ডিঙ্গা মানে ডিঙ্গি নৌকা, ডিঙ্গা মানে কি বলতো? ডিঙ্গি নৌকা। আর সাই এসে যে দেখ, দেখছি মাঝামাঝি করে সাই। তারপরে মাছ কাটাকুটি করে। ঝোল মানে ঝোল তো সবাই ছিল, তরকারির ঝোল। কি তরকারি? ঝিঙ্গা তরকারি, রাইট। হ্যাঁ, কয়দিন পর এমন হবে এই দেশি শব্দগুলা অথবা দেশি শব্দ যে জিনিসপত্রগুলা, এটা থাকবে জাদুঘরে। তখন তোমরা বলবা জাদুঘরে কেন যাব? দেশি শব্দ দেখতে। কি শব্দ দেখতে? দেশি শব্দ দেখতে চাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমি একবার বলছি, খেয়াল করো সবাই, দেখি মুখস্থ হয় কিনা কারো। কুড়ি পেট চুলা, চোঙ্গা টোপরে কুলা, কুড়ি পেট চুলা, চোঙ্গা টোপরে কুলা, ডাব ডাগর ঢিঙ্গা, সাই ঝোল ঝিঙ্গা। এগুলো যে কয়টা আছে, এটা মনীষ চৌধুরীর 9-10-এর বইতে আছে কয়েকটা, ঠিক আছে। ঝিঙ্গা, হ্যাঁ, ঝিঙ্গা বানানো আছে যে ঝিঙ্গা, ঝিঙ্গা, চোঙ্গা, ঝিঙ্গা, এগুলা সব ওই একরকম, একই বানান টাইপের। হ্যাঁ, ঝিঙ্গা দিছে। ওকে, না দেশ শব্দে কয়টাই না। তোমরা যারা বলছো দেশ শব্দে কয়টা কিনা, না আরো আছে। এখন তোমরা কি করবা? আরো কিভাবে পড়বা? আরো জন্য তোমরা হচ্ছে মোটামুটি আমার ইউটিউব, আমার ভিডিও গুলা দেখতে পারো, আমার ওখানে আছে, আমি বলছি। অথবা বাজারে যে কোনো আমার বই আছে, বইগুলা দেখতে পারো। ব্যাকরণ জিজ্ঞাসা একটা বই আছে আমার, আরেকটা, ওই বইতে আছে একটা বিয়ের গল্প আছে। বিয়ের গল্পটা কি জানো? সেটা হচ্ছে যে 4টা ভাগে বিয়ের ভাগ করছি। একটা হচ্ছে যে মেয়ে দেখা দেখি, দেশি শব্দের বিয়ের গল্প, মেয়ে দেখা দেখি। তারপরে হচ্ছে যে আমি যদি এখন এটা পড়াতে যাই, তাহলে মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগবে এটা পড়াইতে, মানে তোমাদেরকে সুন্দর করে লিখাইতে এটা, রাইট। ঠিক আছে, এদের আমি স্কিপ করে যাই, আমি তোমাদেরকে এটা দেখাইছি। হ্যাঁ, আর আমি যাই করি না কিন্তু তোমাদেরকে বলে মানে করি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সেটা কি হয়েছে যে আমি আবার খেয়াল করো, বিয়ের গল্প ছিল। গল্প প্রথম মেয়ে দেখা দেখি, তারপর জামাই আদর, তারপর পরিবার পরিকল্পনা, তারপরে এসে যে বিয়ের 20 বছর পরে সংসার কি অবস্থা, রাইট, এগুলো। ঠিক আছে, আমি একবার খেয়াল করো, এটা হচ্ছে তোমরা বিভিন্ন জায়গায় পাবা। আমি একবার বলছি। ডাবের মতো কচি, ডাগর ডাগর চোখওয়ালা,
লম্বা চুলের খোপাওয়ালা, নাকে নথ পড়া এক খ্যামটাওয়ালি মেয়ের বিয়ে ঠিক হয়েছে গঞ্জে। প্রথম পর্ব শেষ। দ্বিতীয় পর্ব না, গঞ্জ থেকে তাই টোপর মাথায় ঝিনুকের মুক্তার মারা পরে ঢোল বাজাতে বাজাতে পাল তোলা ডিঙ্গি নৌকায় চড়ে আসছে খুকির বড় ভাই। এই খবর শুনে ঢেকি দিয়ে ধান বেনে, কুলা দিয়ে খড় ঝেড়ে, চুলা দিয়ে হাড়ি পাতিলে করে মুড়ি আর পিঠা ভাজা হচ্ছে। শুধু তাই না, কোচ দিয়ে ট্যাংরা ও কাতল মাছ ধরা হচ্ছে খোকার পেট ভরানোর জন্য। বিয়ের 20 দিনের মাথায় পরিবার পরিকল্পনা 3 নম্বর প্যারা। এবার বিয়ের 20 দিনের মাথায় খোকা গেল হাটে টক, তেঁতুল এবং জলপাই আনতে। এসে দেখে ঝাউ গাছের তৈরি মাচা থেকে মই দিয়ে নেমে এক হাতে লাঠি অন্য হাতে ঝাঁটা নিয়ে মাঠে দাঁড়িয়ে আছে আমাদের কয়লার মতো সুন্দরী ভাবি। কি ছিল? এক হাতে লাঠি অন্য হাতে ঝাঁটা, হ্যাঁ, এক পায়ের নুপুর অন্য পা, এরকম না। হ্যাঁ হ্যাঁ, লাস্ট পর্ব। 20 বছর পর একদিন চাঙ্গা হয়ে জারুল গাছের তৈরি চোঙ্গার উপর সাটাই বিছিয়ে চিংড়ির ঝোল খাচ্ছে, লাউ দিয়ে চিংড়ির ঝোল খাচ্ছে, এবং পাশ থেকে ঘুড়ি উড়ানো ফেলে ডিগবাজি খেতে খেতে এসে তাকে কামড় দিয়ে বসে আছে মোটা কালো টাকওয়ালা দেখতে বান্দরের মতো মিষ্টি দুইটা সাও। মোটা কি দেশি, কালো কি দেশি, টাকওয়ালা কি দেশি, এগুলা কৃষি অপরাধ দেশি। ঠিক আছে? হ্যাঁ, তোমরা এটা কি পারবা সবাই? বলো। এটা হচ্ছে যে আমি জাস্ট এটা একবার বলছি, আর নবম দশম শ্রেণীর বইতে কয়েকটা আছে, এগুলো পড়ে নিবা। হ্যাঁ, আমি একবার বলছি, এগুলো খেয়াল করো। কুড়ি পেটের চুলা, চোঙ্গা টোপরে কুলা, ডাব ডাগরের ঢিঙ্গা, সাই ঝোল ঝিঙ্গা। এটা লিখছো সবাই? সবাই লিখছো এটা? সবাই লিখছো? সবাই লিখছো? ওকে, থ্যাংক ইউ। দেশি শব্দ আমাদের শেষ। এবার চলতে আমরা বিদেশি। হ্যাঁ, দেশ দেশান্তর শেষ করে চলে গেছে আমরা বিদেশি। হ্যাঁ, ওকে, বিদেশি তাহলে লিখো। বিদেশি শব্দ যেগুলা বিভিন্ন বণিকদের মাধ্যমে বাংলাদেশে আসছে, এগুলো তো আমরা বিদেশি বলি, তাই না? রাইট। তাহলে বিদেশি গুলো কি কি? বিদেশি আরবি শব্দ, আরবি শব্দ বিদেশি। হ্যাঁ, আরবি শব্দের একটা গল্প আছে, লেখো। ভাই আপনার ইউটিউব চ্যানেল কি? ইউটিউব চ্যানেল আছে ভিডি মেন্টরস। ভিডি মেন্টরস শরীফ ওয়াইদুল্লাহ লিখলে এসে পড়বে ওখানে, শরীফ ওয়াইদুল্লাহ। আচ্ছা, খেয়াল করো, আরবি শব্দ লিখো। আরবি শব্দ লিখো দ্রুত। মৌসুমী লেবুর শরবত খেয়ে গায়ে আতর মেখে কামিজ পরে, আস্তে আস্তে লিখো, আমি বলছি। হ্যাঁ, মৌসুমী লেবুর শরবত খেয়ে, মৌসুমীকে তো সবাই ছিল, তাই না? বাংলা সিনেমার নায়িকা। হুম আজকে আমরা মৌসুমীর গল্প শুনবো, ঠিক আছে? সবাই লিখো মৌসুমী আরবি শব্দগুলো। হ্যাঁ, মৌসুমী লেবুর শরবত খেয়ে গায়ে আতর মেখে কামিজ পরে কায়দা করে। আমি একটু তোমাদেরকে মনে করছি, এটা হচ্ছে আমার এই যুদ্ধে অথবা আমার যে ক্লাস শেষ পর্যন্ত যারা থাকবা, শেষ বলতে যে একদম লেকচার 10 পর্যন্ত যারা থাকবা, আশা করি ভালো কিছু পাবা। কারণ আমি ইনশাল্লাহ তোমাদের আরো কিছু সাজেশন দিব সামনে, আরো ভালো ভালো। ঠিক আছে? এই জন্য চেষ্টা করবা কষ্ট করে হলেও থাকার জন্য প্রতিটা ক্লাসে। হ্যাঁ, একটা ক্লাস মিস করলে সমস্যা হয়ে যায় তোমার জন্য। হ্যাঁ, ঠিক আছে? অনেকে নতুন করে জয়েন করছো অথবা আগে ক্লাস করো নেই। ঠিক আছে? তোমাদের জন্য শুধু সমবেদনা ছাড়া আর কিছু করার নেই। ঠিক আছে? তোমরা ভালো থাকো, সমস্যা নেই। হ্যাঁ, ওকে। আরবি শব্দ লিখো। মৌসুমী লেবুর শরবত খেয়ে, ঠিক আছে, মৌসুমী লেবুর শরবত খেয়ে গায়ে আতর মেখে কামিজ পরে কায়দা করে আকবরের জলসাগরে, বলো কায়দা করে আকবরের জলসাগরে জৌলস দেখাচ্ছে। কি দেখাচ্ছে বলো তো? জৌলস। হ্যাঁ, লিখছো? ভাই আমি আপনার প্রথম ক্লাস আজকে। আপনার নামটা কি? আমার নামটা কি তা তো কথা ঠিক। পারাবার উপর একটা নাম আছে, পারাবার বইয়ের উপর, ওইটাই আমার নাম। ঠিক আছে? ওকে। আগে সবাই পারা যেটা কিনছে, নতুন যেটা সবাই এটা বিক্রি হয়নি তেমন।
আচ্ছা আবারও বলছি, আরবি শব্দ। মৌসুমী লেবু শরবত খেয়ে গায়ে আতর মেখে কামিজ পরে কায়দা করে আকবরের জলসাগরে জৌলস দেখাচ্ছে। আকবরের জলসাগর কি দেখাচ্ছে বলতো? জৌলস। এভাবে নাচানাচি করছো, জৌলস দেখাচ্ছে, জৌলস। ঠিক আছে, আকবরের জলসাগর কি দেখাচ্ছে বলতো? জৌলস। মহল্লার ফাজিল ছেলে, কেমন ছেলে বলতো? মহল্লার ফাজিল ছেলে আবির ও নাজিম, আবির ও নাজিম তার দিকে ইশারায় গভীর নজরে তাকালে মৌসুরি মোলায়েম হাতে হালুয়া খাওয়ায়। আবার বলছি, মহল্লার ফাজিল ছেলে আবির ও নাজিম, লিখো, মহল্লার ফাজিল ছেলে আবির ও নাজিম ইশারায় তার দিকে গভীর নজরে তাকালে, ইশারায় তার দিকে গভীর নজরে তাকালে মহল্লার ফাজিল ছেলে আবির ও নাজিম ইশারায় তার দিকে গভীর নজর দিলে মৌসুমী আদর করে মোলায়েম হাতে, মৌসুমী আদর করে মোলায়েম হাতে তাদের হালুয়া খাওয়ায়। মনে হয় সওরাত ছিল, এই জন্য হালুয়া খাওয়াইছে। যাই হোক, মৌসুমী আদর করে মোলায়েম হাতে তাদের হালুয়া খাওয়ায় এবং বলে, শয়তান মুসাফির। এবং কি বলে? হালুয়া খাওয়ার পর কাছায় পড়ছে না, পোলাপাইন মানুষ বুঝতে পারছে দুষ্টামি চিন্তা করতেছে, তখন কি বলে? এবং বলে, শয়তান মুসাফির, অন্তরে তোর তুফান হাজির হলেও, শয়তান মুসাফির, অন্তরে তোর তুফান হাজির হলেও ইজ্জতে হাত দিবি না। বাংলা সিনেমা শুরু হয়ে গেছে ডায়লগ, মৌসুমী যেহেতু আছে। শয়তান মুসাফির, অন্তরে তোর তুফান হাজির হলেও ইজ্জতে হাত দিবি না। আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। কিন্তু কি না? খারাপ না। আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। আমি আবার বলছি, মৌসুমী লেবুর শরবতে খেয়ে গায়ে আতর মেখে কামিজে পরে কায়দা করে আকবরের জলসাগরে জৌলস দেখাচ্ছে। মহল্লার ফাজিল ছেলে আবির ও নাজিম ইশারায় তার দিকে গভীর নজর দিলে মৌসুমী আদর করে মোলায়েম হাতে তাদের হালুয়া খাওয়ায় এবং বলে, শয়তান মুসাফির, অন্তরে তোর তুফান হাজির হলেও ইজ্জতে হাত দিবি না। আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। অনেকে কি লেখে জানো? আমি গরিব হতে পারি কিন্তু বদনা। আরে এই বদনা সেই বদনা না, থেমে থেমে বলে বদ না। ওকে, লিখছো সবাই? গুড। এই যে আরবি শব্দটা আমি পড়াচ্ছি 8 বছর ধরে, হ্যাঁ ঠিক আছে, 8 বছর ধরে পড়াচ্ছি আরবি শব্দটা। এটা থেকে প্রতি বছর একটা না একটা দুটো কোশ্চেন আসে, হ্যাঁ, এটা একটু মনে রাখার চেষ্টা করবা। হ্যাঁ, আমি আবার বলছি, খেয়াল করো। মৌসুমী লেবু শরবত খেয়ে গায়ে আতর মেখে কামিজ পরে কায়দা করে আকবরের জল সাগরে জৌলস দেখাচ্ছে। মহল্লার ফাজিল ছেলে আবির ও নাজিম ইশারায় তার দিকে গভীর নজর দিলে মৌসুমী আদর করে মোলায়েম হাতে তাদের হালুয়া খাওয়ায় এবং বলে, শয়তান মুসাফির, অন্তরে তোর তুফান হাজির হলেও ইজ্জতে হাত দিবি না। আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। লিখছো সবাই? হ্যাঁ, সবগুলো আরবি শব্দ। ওকে, আচ্ছা, আমি যে এই মাত্র পড়াইলাম এটা কি বলতে পারবা? এই যে এটা মৌসুমী লেবু শরবত খাই, এটা বলতে পারবা কেউ? দেখি তো, বলো তো, হাত তোলো তো দেখি তো, কে বলতে পারবা? হাত তোলো তো, কে বলতে পারবা? আহারে মাইয়া রে, জিজ্ঞাসা করে স্যার আপনার বয়স কত? কেন? মানে যাই হোক, বয়স দিয়ে কি করবে আমার? আচ্ছা যাই হোক, লিখছো? সব আরবি, রাইট। কে বলতে পারে পড়াটা? একজন বলো তো দেখি তো, একজন আনমিউট, একজন পড়াটা বলতে পারো? কে বলতে পারবে? হাত তোলো। আমি একবার বলছি, খেয়াল করো, বলো তো কি নাম? তোমরা দাগাবা। কি নাম? মৌসুমী। লেবুর কি খাইছে? শরবত। গায়ে কি মাখছে? আতর। কি পড়ছে? কামিজ। কি করছে? কায়দা। কার জলসাগরে? আকবরের জলসাগরে। কি দেখাচ্ছে? জৌলস। কোন জায়গার পোলাপাইন? কোন জায়গার পোলাপাইন? মহল্লার পোলাপাইন। কেমন পোলাপাইন? ফাজিল ছেলে, মহল্লার ফাজিল ছেলে। কি নাম বলতো? আবির ও নাজিম। এই কি নাম বলতো? আবির ও নাজিম
কিভাবে তাকাইছে? ইশারায় তার দিকে তাকাইছে। কিভাবে? গভীর নজর দিছে। কেমন নজর? আরে গভীর নজর দিলে মৌসুমী কোন হাতে? মোলায়েম হাতে কি খাওয়ায়? হালুয়া খাওয়ায়। এবং কি বলে? শয়তান মুসাফির অন্তরে তোর তুফান হাজির হলেও কোথায় হাত দিবি না? ইজ্জতে। আমি কি হতে পারি? গরিব হতে পারে, কিন্তু খারাপ না। অনেকে পড়ায় বলে দেখবা আমি খারাপ হতে পারে কিন্তু গরিব না, এটা বলে ফেলে। ঠিক আছে, ওকে। আচ্ছা, সবাই লিখছো এটা? সবাই লিখছো? বলো আরবি শব্দ সবাই পারবা? আরবি শব্দ সবাই লিখছো? দ্রুত বলো আরবি শব্দ সবাই লিখছো? সামনে যাবো আমরা। হ্যাঁ, সবাই লিখছো? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই লিখছো আরবি শব্দটা? আমরা সামনে যাবো, দ্রুত লিখো আরবি শব্দটা। সবাই লিখছো? হ্যাঁ, ওকে। এবার লিখো ফার্সি শব্দ, লিখো ফার্সি শব্দ। হ্যাঁ, গভীর আরবি শব্দ না। আমি কোনগুলো মূল শব্দ আমি মাত্র বললাম। হ্যাঁ, প্রশ্নের উত্তর দিয়েছিলাম আমি একটু আগে। যারা ধরতে পারছো তাদেরকে ধন্যবাদ। প্রশ্ন উত্তর দিয়ে দিয়ে বলছি এটা। ঠিক আছে, এটা পড়বা। আর বাকি আরো আছে যেগুলো, এগুলো তোমরা একটু পড়ে নিবা। এগুলো হচ্ছে জাস্ট গুরুত্ব ইম্পর্টেন্ট যেগুলো আছে, এগুলো আমি একত্র করে একটা গল্প তৈরি করছি। ঠিক আছে, তোমরা এটা পড়ে নিবা। এরপর লিখো ফার্সি শব্দ। ফার্সি শব্দ লিখো। ফার্সি শব্দ 1 নম্বরে ফার্সি শব্দ লিখো। আইন সংক্রান্ত যা থাকবে কনগুলো ভাগাবো একবার, কনগুলো দাগাবো আরেকবার। আরে ভাই, কনগুলো দাগাইছে বললাম তো। অফ, নাম কি? মৌসুমী। মৌসুমী দাগাবা। লেবুর কি খাইছে? শরবত। গায়ে কি মাখছে? আতর। কি পড়ছে? কামিজ। কি করছে? কায়দা। আমি যে প্রশ্ন করছি যে তোমরা উত্তর দিচ্ছ, সেটাই তো আরবি শব্দ। বুঝতেছো না? কি দেখাচ্ছে? জৌলস। কার জলসাগরে? আকবরের। কোন জায়গার পোলাপান? মহল্লার। ফাজিল। আবির ও নাজিম। তারপরে হচ্ছে ইশারায়। তারপরে গভীর গভীর না, মোলায়েম হাতে। নজর। হালুয়া। শয়তান মুসাফির। ইজ্জত। গরিব। এগুলো সব হবে। ঠিক আছে, ওকে। সবাই বুঝছো? সবাই এবার লেখো আরবি ফার্সি শব্দ 1 নম্বরে। আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি। প্লিজ আমাকে একটু হেল্প করবা, কারণ আজকে অনেকগুলো টপিক শেষ করতে হবে। একটু মনোযোগী হও। হ্যাঁ, আমি দ্রুত শেষ করতেছি, দ্রুত, কারণ আমি অনেক কিছু স্কিপ করে যেতে হবে আমার, কারণ আজকে আমার 6টা টপিকস। ওকে, 6টা টপিকস আজকে একসাথে। 1 নম্বরে লিখো আইন সংক্রান্ত যা আছে সব আরবি। আইন সংক্রান্ত যা আছে সব আরবি, কিন্তু আইনটা নিজেই ফার্সি। লিখো আইন সংক্রান্ত যা আছে সব আরবি, আইনটা নিজেই ফার্সির। একজন কমেন্টস করছে যে ভাইয়া 9-10 বইটা কিভাবে পড়বো আপনার? আমার 9-10 যে বইটা আছে আমার এমসিকিউ, এটা আগে তুমি মেন বই পড়বা। আগে মেন বই পড়ার পরে তারপর 9-10 এমসিকিউ প্র্যাকটিস করবে। এটা শুধু প্র্যাকটিসের জন্য। 9-10 যে এমসিকিউটা আমার আছে ওটা শুধু প্র্যাকটিসের জন্য, রাইট? এই জন্য আগে মেন বই পড়বা, লেকচার শিট অথবা পারাবা শেষ করবা, তারপরে ওইটা প্র্যাকটিস করবা। মনে থাকবে? ওকে। মাইক মিউট মানে আমারটা কি মাইক মিউট নাকি? ধর। ফার্সি শব্দ আবার বলছি, আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি, কিন্তু আইনটা নিজেই ফার্সি। লিখো 1 নম্বরে ফার্সি শব্দের আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি, কিন্তু আইনটা নিজেই ফার্সি। আচ্ছা, আইন সংক্রান্ত সবকিছু কি? যেমন আদালত। আদালত এটা হচ্ছে আরবি শব্দ, এরকম। হ্যাঁ, আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি, কিন্তু আইনটা নিজেই ফার্সি। লিখছো? 2 নম্বরে আবার বলছি, আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি, কিন্তু আইনটা নিজেই ফার্সি। 1 নম্বর। 2 নম্বর লিখো শব্দের শেষে যদি গড় অথবা কর থাকে, গড় অথবা কর থাকে, শব্দের শেষে যদি গড় অথবা কর থাকে, শব্দের শেষে যদি গড় অথবা কর থাকে, এবং তা যদি কোনো পেশা বোঝায়, শব্দের শেষে যদি কর অথবা গড় থাকে এবং তা যদি কোনো পেশা বোঝায়, সেটা হয়ে যাবে ফার্সি। আবার লিখো শব্দের শেষে যদি গড় অথবা কর থাকে এবং তা যদি কোনো পেশা বোঝায়, সেটা হয়ে যাবে ফার্সি। পেশা বোঝায়, যেমন সওদাগর। লিখো সওদাগর। তাই লিখছো সওদাগর। কি গড়? সওদাগর। সওদাগর, এখানে গড় আছে কি নাই? আছে। সওদাগর, গড় আছে কি নাই? আছে। সওদাগর লিখছো? আচ্ছা, এরপর হচ্ছে যে জাদুঘর। কি কর বলতো? জাদুকর হবে, জাদুঘর না, জাদুকর।
জাদুকর, কর আছে কি নাই? আছে, তার মানে এটা একটা পেশা। আর আমি যদি বলি অজগর তাহলে হবে? বলতো অজগর কি হবে? অজগর কি হবে? হ্যাঁ, অজগর হবে, বলতো। অজগর হবে কারিগর। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কারিগর হবে, কারণ পেশা বোঝাইছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। বলো অজগর হবে? অজগর অজগর হবে না। কেন হবে না? কারণ অজগর পেশা না, অজগর একটা নাম, এটা কোনো পেশা বোঝায় না। আমি আবার বলছি, যদি শেষে ক অথবা গড় থাকে এবং তার যদি কোনো পেশা বোঝায়, সেটা হয়ে যাবে কি? ফার্সি। সেটা কি হয়ে যাবে বলতো? ফার্সি। ওকে, 3 নম্বরে লিখো, শব্দের শেষে, আবার শব্দের শেষে দার, বাজ, বন্দি, সই, নবিশ। দার, বাজ, বন্দি, সই, নবিশ থাকলে শব্দের শেষে সেটা হয়ে যাবে ফার্সি। আবার বলছি, দার যেমন কৃতদার, যেমন কৃতদার, এবার বাজ যেমন চালবাজ, গুটিবাজ, তারপরে হয়েছে যে চাপাবাজ, এগুলো। যেমন বন্দি, রাজবন্দি, জবানবন্দি, সই, জুত সই, মানান সই, ট্যাক্সই। নবিশ, শিক্ষা নবিশ। কি নবিশ? শিক্ষা নবিশ। এই কি নবিশ? শিক্ষা। হ্যাঁ, ফাঁকিবাজ। ওয়াও, এই তো তোমারটা হয়েছে। ওকে, আবার বলছি, যদি দার, বাজ, বন্দি, সই, নবিশ থাকে তাহলে সেটা হয়ে যাবে ফার্সি। যদি দার, বাজ, বন্দি, সই, নবিশ থাকে শেষে, তাহলে সেই শব্দটা হবে ফার্সি। লিখছো সবাই? ওকে, যেমন কৃতদার, যেমন গুটিবাজ, ফাঁকিবাজ, দাসবন্দি, জবানবন্দি, জুৎসই, মানানসই, ট্যাক্সই, রাজবন্দি গেল। তারপর নবিশ, শিক্ষা নবিশ। কি নবিশ বলতো? শিক্ষা নবিশ। এই কি নবিশ বলতো? শিক্ষা নবিশ। ওকে, হ্যাঁ, টিপসই। হ্যাঁ বাবা, দাও টিপসই দাও, এটাও। ওকে, এরপর হচ্ছে 2 গেল, 3 গেল, 4 নাম্বার না? এবার 4 নাম্বার লিখো। 4 নাম্বারে লিখো, 4টি রং। কয়টি রং বলতো? 4টি রং ব্যতীত সব রং ফার্সি। 4টি রং কি কি? 4টি রং আগে লিখো। 1 নম্বরে 4টি রং কি কি? 1 নম্বরে কি? নীল। নীল কি বলতো? তৎসম। আমি গল্পের ভিতরে দেশি শব্দ যে একটা গল্প ছিল, ওখানে একটা শব্দ বলছিলাম কালো, মনে আছে তোমাদের? হ্যাঁ, কালো, মোটা কালো, ঠিক আছে, দেখতে বান্দরের মতো, টাকওয়ালা, কি মনে আছে? দেখলে, হ্যাঁ, সেগুলো কি দেশি? কালো হচ্ছে দেশি। কালো কি বলতো? দেশি। ওকে, এবার লিখবা ম্যাজেন্ডা ইতালি। ম্যাজেন্ডা, ম্যাজেন্ডা হচ্ছে কি? ইতালি। ম্যাজেন্ডা হচ্ছে ইতালি। তারপরে হচ্ছে চকলেট কালার আছে। চকলেট কালার আছে, চকলেট কালার, বুঝছো? একটা চকলেট কালার আছে। চকলেট হচ্ছে মেক্সিকান, রাইট, মেক্সিকান। ওকে, লিখছো নীল তৎসম, কালো দেশি, ম্যাজেন্ডা ইতালি, চকলেট মেক্সিকান। এই 4টা রং ছাড়া বাকি সকল রং ফার্সি। এই 4টি রং ছাড়া বাকি সকল রং ফার্সি। হ্যাঁ, লিখছো এই 4টি রং ছাড়া বাকি সকল রং হলো ফার্সি। নীল তৎসম, কালো দেশি, ম্যাজেন্ডা ইতালি, চকলেট মেক্সিকান। এই 4টি রং ছাড়া বাকি সকল রং হলো ফার্সি। বাকি সকল রং কি বলতো? ফার্সি। কালো হয়েছে দেশি, নীল হয়েছে তৎসম, ম্যাজেন্ডা হয়েছে ইতালি, চকলেট হলো মেক্সিকান। এগুলো ছাড়া বাকি সকল রং হলো ফার্সি। বাকি সকল রং কি বলতো? ফার্সি। হ্যাঁ, লিখছো? হ্যাঁ, 4টা রং লিখছো? আটকে যাচ্ছে কেন? আমাকে জিজ্ঞাসা করতেছে, আমি এটা উত্তর কি দিব? তোমরা ক্লাস অর্ধেক বোঝো, অর্ধেক আটকে যায়, অর্ধেকই হয়, এটা আমার কি কোনো উত্তর আছে এখানে? তোমরাই বলো, তোমরা এমন কেন আমাকে সবসময় প্রশ্ন করো? আচ্ছা, আমি আবার বলছি, 4টি রং কি কি? নীল কি বলতো? তৎসম। কালো কি? দেশি। ম্যাজেন্ডা কি? ইতালি। চকলেট কি বলতো? মেক্সিকান। এই 4টি রং ছাড়া বাকি সকল রং কি? ফার্সি। বাকি সকল রং কি বলতো? ফার্সি। তৎযোগময় নাকি তন্ময়? তৎযোগময়। তৎযোগময় হবে, ত খণ্ডত হবে। হ্যাঁ, এটা হবে সঠিক। ওকে, আবার বলছি, 4টা রং কি কি? নীল তৎসম, কালো দেশি, ম্যাজেন্ডা ইতালি, চকলেট মেক্সিকান। এগুলো ছাড়া বাকি সকল রং ফার্সি। ওকে, এদিকে তাকাও সবাই। ফার্সি শব্দ, আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি, কিন্তু আইনটা নিজেই ফার্সি। কর এবং গর যদি থাকে শব্দের শেষে, তাহলে সেটা হয়ে যাবে, এবং তার যদি কোনো পেশা বুঝায় তাহলে সেটা হয়ে যাবে ফার্সি।
হ্যাঁ, আরেকটা সেটা হচ্ছে যে যদি বলি দার, বাজ, বন্দি, সই, নবিশ যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে ফার্সি। চারটি রং নীল, তৎসম, কালো দেশি, চকলেট মেক্সিকান এবং ম্যাজেন্ডা হলো ইতালি। এই রংগুলো ছাড়া আর যে রংগুলো থাকবে এগুলা হলো ফার্সি শব্দ। ওকে, লিখছো সবাই? এই লিখছো? লিখছো সবাই? এটা লিখছো? ওয়াও, থ্যাংক ইউ। ওকে, সবাই লিখছো? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে আমরা বিদেশি শব্দ, ফার্সি শব্দ দেখলাম, আরবি শব্দ দেখলাম, এরকম আরো আছে, পর্তুগিজ আছে, হিন্দি আছে, অনেক নিয়ম আছে, ঠিক আছে? এগুলো একটু তোমরা শিটে আছে, বইতেও আছে, গল্প আকার আমি দিয়ে দিছি, একটু পড়ে নিবা, ঠিক আছে? বাকিগুলো তোমরা দেখবা, একটু অ্যাটলিস্ট একবার হলো দেখবা, ঠিক আছে? ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি উৎস অনুসারে শব্দ 5 প্রকার গেল, একটু খেয়াল করে আমি বলছি। উৎস অনুসারে শব্দ হলো 5 প্রকার: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তৎসমটা হলো সংস্কৃত, আর এই সংস্কৃত থেকে সামান্য পরিবর্তন হলে এটা অর্ধতৎসম বা প্রাকৃত, আর সম্পূর্ণ পরিবর্তন হলে এটা খাঁটি বাংলা বা তদ্ভব। যেমন হস্ত, হত্ত এবং হাত। দেশি হলো যেগুলা গ্রামগঞ্জে ব্যবহৃত হয় কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভেঙে আসেনি, অরিজিনাল দেশি। যেমন কুড়ি, প্যাটে চুলা, চোঙ্গা টোপরে কুলা, ডাব ডাগরে ঢিঙ্গা, সাই ঝোল ঝিঙ্গা। বিদেশি শব্দ যেগুলো বিভিন্ন বণিকদের মাধ্যমে এই দেশে আসছে সেগুলো হলো বিদেশি শব্দ। এই দেশে সবচেয়ে বেশি বিদেশি শব্দ আছে তোমরা জানো। আমি যদি বলি লাইট, ফ্যান, কম্পিউটার, তারপর হচ্ছে ক্যামেরা, চেয়ার, টেবিল, ডাস্টার, সবই তো বিদেশি, তাই না? যেদিকে তাকাই। হ্যাঁ, তারপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ এগুলোকে একত্র করেছি। প্রচুর শব্দ বিদেশি আছে, এগুলো মুখস্থ করতে হবে, তোমাদের সেটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার হ্যাঁ, যেটা পড়তে হবে আরবি শব্দ। মৌসুমি লেবুর শরবতে খেয়ে গায়ে আতর মেখে কামিজে পরে গায়ে দাগ করে আকবরের জল সাগরে জৌলস দেখাচ্ছে। মহল্লার ফাজিল ছেলে আবির ও নাজিম ইশারায় তার দিকে গভীর নজরে দিলে মৌসুমী আদর করে মোলায়েম হাতে তাদের হালুয়া খাওয়ায় এবং বলে, শয়তান মুসাফির, অন্তরে তোরে তুফান হাজির হলেও ইজ্জতে হাত দিবি না, আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। রাইট? এরপর হলো ফার্সি শব্দ। আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি, কিন্তু আইনটা নিজেই ফার্সি। যদি শেষে গড় এবং গড় থাকে এবং তা যদি কোনো পেশা বোঝায় তাহলে সেটা হয়ে যাবে ফার্সি। রাইট? নেক্সট, যদি শেষে দার, বাজ, বন্দি, সই, নবিশ থাকে তাহলে সেটা হয়ে যাবে ফার্সি। 3টি রং, চারটি রং, নীল হলো তৎসম, কালো দেশি, চকলেট হলো মেক্সিকান, আর ইতালি শব্দ কি, চকলেট হচ্ছে মেক্সিকান, আর ম্যাজেন্ডা হলো ইতালি। এই রংগুলো ছাড়া বাকি সকল রং হলো ফার্সি। বলো পারবা? পারবা কি পারবা না? ওকে, থ্যাংক ইউ। এবার লেখো অর্থ অনুসারে। অর্থ অনুসারে শব্দ 5 প্রকার, সরি, অর্থ অনুসারে 3 প্রকার লিখো। অর্থ অনুসারে 3 প্রকার লিখো। অর্থ অনুসারে 3 প্রকার। অর্থ অনুসারে 3 প্রকার কি কি? যৌগিক, রূঢ়, যুগরূঢ়। যৌগিকের একটা উদাহরণ দিচ্ছি আমি, যেমন হচ্ছে গায়ক। আচ্ছা বলো তোমরা, যে গায়ক সে ছোটবেলা থেকে গান গাইতে গাইতে সে গায়ক হয়েছে, রাইট? আচ্ছা সে কি এমন ছিল যে গায়কটার ছোটবেলা ছিল একটা অর্থ, বড় হয়ে সে নায়ক হয়ে গেছে এরকম কিছু? না, গায়ক মানে গায়ক, সে ছোটবেলা থেকে গান গাইতে গাইতে বড় হয়েছে, তাকে গায়ক বলা হয়, বাস। কিন্তু আমি যদি বলি সন্দেশ, আমি কি বলি? যদি বলি সন্দেশ, সন্দেশ শব্দের অর্থ ছিল কি জানো? সন্দেশ শব্দের অর্থ হয়েছে যে মিষ্টান্ন, কিন্তু আগে অর্থ ছিল সংবাদ। তার মানে দুইটা অর্থ আগে না, ব্যবহৃত হচ্ছে এখন অলরেডি। সন্দেশ শব্দের অর্থ হচ্ছে সংবাদ, আর সন্দেশ শব্দের অর্থ হচ্ছে মিষ্টান্ন।
গবেষণা মানে হচ্ছে গরু খোঁজা, আর গবেষণা মানে হচ্ছে চিন্তা করা, রাইট? করা অর্থ দুইটা। তাহলে তোমরা লিখো, পাশে যাবে দ্রুত। উৎপত্তি আর ব্যবহারিক অর্থ যদি এক হয় তার নাম হলো যৌগিক। লিখো, উৎপত্তি আর ব্যবহারিক অর্থ যদি এক হয় তার নাম হলো যৌগিক। উৎপত্তি আর ব্যবহারিক অর্থ যদি এক হয় তার নাম হলো যৌগিক। একজন বলছে, ভাইয়া হালুয়া খাওয়ার পর কি হয়েছিল? আমার নেট তো চলে গেছিল। চিন্তা করে দেখছো এগুলা? ঠিক আছে, দুঃখে, যাই হোক আর কিছু কইলাম না। যৌগিক শব্দটা হয়েছে উৎপত্তি আর ব্যবহারিক অর্থ। আমি যদি এরকম পিছনে বারবার যাই, বুঝছো ভাইয়া, আমার আজকে আর পড়া শেষ, টপিক শেষ করতে পারবো না। হ্যাঁ, তোমাদের ক্ষতি হবে, কারণ নেক্সট ক্লাসে আরো 4-5টা টপিক আছে এরকম সেম। লেকচার 10টাতে শেষ করতে হবে আমাদের পুরা বাংলা, বুঝতে পারছো? চ্যালেঞ্জ দৌড়াতে হবে আমাদের এটার জন্য। প্লিজ আমাকে বারবার পিছনে টেনে নিও না, ওকে? আমাকে হেল্প করো, আমি বারবার বলছি। আচ্ছা, যৌগিকটা হলো উৎপত্তি আর ব্যবহারিক অর্থ যদি এক হয় তার নাম হলো যৌগিক। যেমন দেখো, গায়ক, এর উৎপত্তির ব্যবহারিক অর্থ একই, তাই না? সেটা হচ্ছে গায়ক। ওকে, যৌগিক শব্দ লিখছো সবাই? উৎপত্তি আর ব্যবহারিক অর্থ ক্লাস শেষে এদের বলেন স্পেশাল ভাবে। আচ্ছা ঠিক আছে, ওকে, স্পেশাল তোমাদের। আচ্ছা, যৌগিক শব্দ হয়েছে যে উৎপত্তি আর ব্যবহারিক অর্থ যদি এক হয় তার নাম হলো যৌগিক। আর রূঢ় হয়েছে উৎপত্তি আর ব্যবহারিক অর্থ যদি ভিন্ন হয়। লিখো, উৎপত্তি আর ব্যবহারিক অর্থ হয়েছে ভিন্ন। ভিন্ন কিভাবে? সন্দেশ অর্থ হচ্ছে সংবাদ, আর সন্দেশ অর্থ হয়েছে যে কি, খবর। সরি, মিষ্টান্ন। কটা অর্থ আসছে? দুইটা ভাবে। তুমি বলো, ভাইয়া জোস, আপনি ওয়াও, তুমি আমার তেল মারছো। কি মারছো? তেল। আর তেল দিয়ে কি করবো? রান্না করি। ঠিক আছে, তো তেল করা হয়েছে দুইটা। উৎপত্তি ব্যবহারিক অর্থ ভিন্ন হবে যেইটা, রূঢ় হবে সেইটা। লিখছো? আমি কি পড়ছি বলতো? পাঞ্জাবি, রাইট? আচ্ছা বলো তো, পাঞ্জাবি এটা পাকিস্তানিদেরকে বলা হতো, নাই? আবার পাঞ্জাবি আমি যেটা পড়ছি সেটা ড্রেস। তাহলে পাঞ্জাবি করা হয়েছে দুইটা। উৎপত্তিগত অর্থ একটা, ব্যবহারিক অর্থ আরেকটা। তার নাম হচ্ছে কি? রূঢ়। তার নাম কি বলতো? রূঢ়। বুঝছো সবাই? তার নাম হচ্ছে কি? রূঢ়। পোলা পাইন্স। আপনিও কি কুমার, তেল মারিস না রে ভাই, তেল মারিস না, রূঢ় মারে না, রূঢ়। তুমি আজকে দেখে তোমাকে তেল মার, তুমি কি বলবো? কি বলবা বলো তো? আমাকে কি তুমি রূঢ় শব্দ ভাবছো? আগে তুমি রূঢ় শব্দ ভাবছো? ঠিক আছে। আচ্ছা, এরপরে যোগরূঢ়। যোগরূঢ়ের পাশে লিখো সমাস সাধিত। সমাস সাধিত মানে সমাস সংশ্লিষ্ট যে শব্দগুলো সমাস দেওয়া হয় তাকে বলা হয় যোগরূঢ়। যেমন রাজপুত, যেমন কি পুত বলতো? রাজপুত মানে রাজার পুত। রাজপুত মানে রাজার পুত। রাজপুত মানে কি বলতো? রাজার পুত। লিখছো সবাই? রাজপুত মানে রাজার পুত। পঙ্কজ মানে পঙ্কে জন্মে যা, পঙ্কজ। সমাস সাধিত, এগুলা সব সমাস দ্বারা হয়, যোগরূঢ়। ওকে, আমি আবার বলছি, খেয়াল করে এদিকে। অর্থ অনুসারে শব্দটা হলো 3 প্রকার। একটা হলো যৌগিক, একটা হচ্ছে রূঢ়, আর একটা হলো যোগরূঢ়। যৌগিকটা হলো উৎপত্তি আর ব্যবহারিক অর্থ যদি এক হয় তার নাম হলো যৌগিক। আর উৎপত্তি আর ব্যবহারিক অর্থটা যদি ভিন্ন বা আলাদা হয় সেটা হবে রূঢ় শব্দ। আর যদি একই না, আর যদি উৎপত্তি ব্যবহারিক কিছুই না, শুধু সমাস সাধিত হয়, সমাস থাকে, সেটা হলো যোগরূঢ়। লিখছো সবাই? পারবা? অর্থ অনুসারে 3 প্রকার পারবা সবাই? বলো, সবাই পারবা? সবাই পারবা? অর্থ অনুসারে 3 প্রকার, সবাই পারবা? জি জনাব। বাবা কি সুন্দর করে কয়, বাহ। এবার লিখবা গঠন অনুসারে 3 প্রকার। কি অনুসারে বলো তো? গঠন অনুসারে 2 প্রকার। লেখো গঠন অনুসারে 2 প্রকার। কয় প্রকার বলো তো? 2 প্রকার। ভাইয়া বিয়ে করছেন? কেউ জিজ্ঞেস করছে? নামিরা। কেন ভাই? কি একটা অবস্থা, এগুলো জিজ্ঞেস করে? করি নাই ভাই, করবো না, তা তোমার কি? এহ, আচ্ছা এদিকে তাকাও। গঠন অনুসারে শব্দ কয় প্রকার? 2 প্রকার। লিখছো? একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে সাধিত। লিখো, মৌলিক, সাধিত। মৌলিক আর সাধিত। হ্যাঁ, ভাইয়া 10টা লেকচার বাংলা শেষ পসিবল? দেখো না শেষ হয়ে যাচ্ছে কিনা। সবকিছু সম্ভব আমাদের দ্বারা। আবার এটাকে আবার 40টাও নেওয়া যায়, সব সম্ভব। আচ্ছা দেখো, মৌলিক। মৌলিক হচ্ছে যে যা আছে তাই থাকবে, তার নাম হলো মৌলিক।
যা আছে তাই, অর্থাৎ হচ্ছে যে কি, খেয়াল করো, একটু মনোযোগ দাও। ফুল, এই ফুলকে ভাঙলেও বিশ্লেষণ করলেও নতুন কিছু আসবে না, ফুল ফুলে থাকবে, যা আছে তাই থাকবে। তুমি ভাঙ্গো, ফ আর ল আলাদা হয়ে গেছে, ফু ল, কিছু হয়েছে, অর্থ হয় নাই, কিছু শব্দ হয় নাই। তার মানে ভাঙলেও বিশ্লেষণ করলেও নতুন কিছু আসবে না, তার নাম হচ্ছে মৌলিক। তার নাম কি বলতো? মৌলিক। তার নাম কি? মৌলিক। আর ফুল যোগ এর সমান সমান কি হবে? ফুলের। ফুল যোগ এর সমান সমান কি হয়ে যাবে? ফুলের। তার মানে নতুন কিছু যদি আসে, আবার বলছি, যদি নতুন কিছু আসে তখন সেটা হয়ে যাবে সাধিত। সেটা কি হয়ে যাবে বলতো? সাধিত। আবার বলছি, যা আছে তাই থাকবে, তার নাম হচ্ছে মৌলিক। নতুন কিছু আসবে, ফুল যোগ এর ফুলের, নতুন একটা শব্দ আসছে আবার যুক্ত, তার নাম হলো সাধিত। তার নাম কি বলতো? সাধিত। তার নাম কি বলতো? সাধিত। আচ্ছা, আবার বলছি, খেয়াল করো, মৌলিক এবং সাধিত। মৌলিকটা হলো যা আছে তাই থাকবে, নতুন কিছু আসবে না। আর সাধিত হলো নতুন কিছু আসবে। দেখো তো, এটা খেয়াল করো। এক, আচ্ছা, এক, এককে ভাঙলে বিশ্লেষণ করলে নতুন কিছু আসবে? এক, এক, এক আসে না। তো বলে একের, এক যোগ এর সাধিত। দুই কি বলতো? দুই মৌলিক। দশকের দুরস্যি, দুই মৌলিক। বলে দুই এর, দুই যোগ এর, এটা কি বলতো? সাধিত। এই তিন কি বলতো? তিন মৌলিক। যদি বলে তিনের, তিন যোগ এর, এটা কি সাধিত। চার কি বলতো? চার মৌলিক। যদি বলে চার যোগ চারের, চারের, তাহলে কি হবে? চার যোগ এর, সাধিত। বুঝছো? পড়ছো? এই মৌলিক সাহিত্য বুঝছো? এই মৌলিক সাহিত্য বুঝছো? ওকে। আবার বলছি, ঘটনাংশ শব্দ কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার বলতো? দুই প্রকার, মৌলিক আর সাধিত। হ্যাঁ, মৌলিক হচ্ছে যা আছে তাই থাকবে, তার নাম মৌলিক। আর যদি নতুন একটা শব্দ চলে আসে, তার নাম সাধিত। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, সবাই বুঝছো? থ্যাংক ইউ। আচ্ছা, উৎস শব্দটা যে পড়াইছি আমি, এটা কে বলতে পারবা? এই এতক্ষণ ধরে যে শব্দটা পড়াইছি পুরাটা, উৎস অনুসারে পাঁচ প্রকার, অর্থ অনুসারে তিন প্রকার, গঠন অনুসারে কি? হ্যাঁ, 10 টা 10 পড়াই দেবো তো, শেষ। আর যে ফাঁকি বাজে যেমন ধর্মীয়, প্রাইভেট। আচ্ছা, আবার বলছে, অর্থ অনুসারে তিন প্রকার। কে পারবা? হ্যাঁ, হাত তুলো দেখি তো, কে পারবা? আমি আমি তুমি, তুমি কে? হাত তুলছো? হাত তো তোলো নাই। একটা উদাহরণ আসছিল, সেটা কি জানো? উদাহরণটা ছিল সত্তারিংশ মানে কত। একটা উদাহরণ ছিল, সত্তারিংশ মানে কত? হ্যাঁ, 24 নাকি 34 নাকি 36 নাকি 40, এই কত বলো তো? কে বলতে পারবা? কে বলতে পারবো? কত? 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 কে বলতে পারবা? এক, ওকে, বলতে পারবা? হুম, 24 40 34 সবই তো বলছো, গোলার ডিম। তাহলে সঠিক কোনটা? চারটা অপশন, চারজনে বলছো, হেৎ, ফাঁকিবাজ। আচ্ছা, যাই হোক, এই টপিক্সটা জানতে হলে, মানে এই প্রশ্ন জানতে হলে তোমাকে এই টপিক্সটা পড়তে হবে। লেখো, টপিক্সটার নাম হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, দ্রুত। এক নম্বর হচ্ছে যে অঙ্কবাচক বা সংখ্যাবাচক। দুই নম্বর হচ্ছে যে পরিমাণ বা গণনাবাচক, বা গণনাবাচক। তিন নম্বর হচ্ছে যে ক্রমবাচক, ক্রম বা পূরণবাচক। আমি তোমাদেরকে বলছিলাম একবার যে তোমাদের কোনো সমস্যা হলে তোমরা আমাকে নক করবা অথবা জিজ্ঞেস করবা। হ্যাঁ, যে কোনো সময় আমাকে ফোন দিবা, অথবা ক্লাস, অথবা আমার ফেসবুক আইডিতে সবার কাছে আছে, তাই না? নক দিবা। ঠিক আছে, আমি বারবার বলছিলাম। তিন, তিন হচ্ছে ক্রমবাচক বা পূরণবাচক। চার নম্বর হচ্ছে যে তারিখবাচক, তারিখবাচক। ভাইয়া মেসেজ সিন করার না? মেসেজ সিন করি তো আমি, কি বলো? কখনো হয় না।
আপনার আইডি পাওয়া যায় না, আইডি তো শরীফ ওবায়দুল্লাহ, এটা তো জানার কথা। কালকে নক দিয়েছে, রেসপন্স হয়নি। আচ্ছা নক দিছো তাহলে ইয়াতে, হ্যাঁ তুমি, আমার তো আইডি কতগুলো, অনেকগুলোই অনেকে খুলছে, আমি ফেক আইডি দেখলাম, যেটা 10,000 ফলোয়ার, ওটাতে একটু নক দিও, হ্যাঁ অন্যগুলা না। ওকে, এবার খেয়াল করো, অঙ্কবাচক বা সংখ্যাবাচক এটা কি, 1 2 3 এটা আর কি। এটা যদি বলি তাহলে তার অঙ্কবাচক, 1 2 3 4 এগুলো হচ্ছে অঙ্কবাচক, রাইট? ঠিক আছে, আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না। আচ্ছা কিভাবে করবো বলো, 5,000 হয়ে গেছে গত 2 বছর আগে, এখন কিভাবে করবো? ঠিক আছে, তারপর সমস্যা হলে তোমরা আমার ফোন দিও, আমি বলছি 01723754949 এই নাম্বারটা, হ্যাঁ। তারপরে পড়া পইরো, হ্যাঁ, তারপরে পড়া পইরো 01723754949, হ্যাঁ এটাই। তারপরে একটু পড়াশোনা কইরো, ওকে। আচ্ছা লিখো অঙ্কবাচক, অঙ্কবাচক হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে অঙ্কবাচক। পরিমাণ বা গণনাবাচক, খেয়াল করো এই চারটা কয় হালি বলো তো, চারটা এক হালি, এই চারটা কয় হালি বলো তো, এক হালি। এখন চারটা কয় হালি, এক হালি, তার মানে হালি। 7 দিনে কয় সপ্তাহ বলো তো, 1 সপ্তাহ, তার মানে সপ্তাহ, ডজন, মানে হালি, সপ্তাহ, ডজন, এগুলো সব হচ্ছে পরিমাণবাচক। কি বাচক বলতো, পরিমাণবাচক, রাইট? ক্রমবাচক বা পূরণবাচক। হালি, এত চিন্তা ভাইয়া পরিমাণ বাচক এটা কি, যেমন হালি, 1 হালি, সপ্তাহ, ডজন, 1 কেজি, 2 কেজি, সোয়া একটা, 1.5টা। ওকে, খেয়াল করো পরিমাণবাচক গণনাবাচক 2 প্রকার, লিখো পাশে, আধিক্য আর লেখো ন্যূনতা। আধিক্য মানে হচ্ছে বেশি, আধিক্য মানে হচ্ছে বেশি, ন্যূনতা মানে হচ্ছে কম, ন্যূনতা মানে হচ্ছে কম, লিখছো? আধিক্য মানে হচ্ছে বেশি বোঝাবে, আর ন্যূনতা মানে হচ্ছে কম বোঝাবে। আধিক্য মানে হলো বেশি, ন্যূনতা মানে হচ্ছে কম বোঝাবে। আবার বলছি, আধিক্য আর ন্যূনতা, ঠিক আছে, আধিক্য আর ন্যূনতা। আচ্ছা আধিক্যটা হচ্ছে বেশি, যেমন আমি খেয়াল করো, একটা আমি ঘড়ি দিয়েছি, হ্যাঁ এই ঘড়ি, এই ঘড়িতে এখন এই মুহূর্তে, একটু সিরিয়াসলি খেয়াল করো, এদিকে তাকাও, মানে বুঝো কিনা সেটা খেয়াল করো, মানে আমার লেখা এসব তাকায় লাভ নাই, তুমি বুঝতেছো কিনা সেটা খেয়াল করো। এদিকে তাকাও, এটা ঘড়ি, হ্যাঁ এই ঘড়িতে এই মুহূর্তে বাজে কয়টা বলতে পারবা? সোয়া একটা, এই কটা বাজে বলো তো, সোয়া একটা। বাজে কটা বলো তো, সোয়া একটা। আচ্ছা বলো এই সোয়া একটা এটা কি বেশি না কম? সোয়া একটা এটা বেশি না কম? হ্যাঁ, সোয়া একটা বেশি না কম? হ্যাঁ, একটা সোয়া একটা বেশি না কম বলো তো? সোয়া একটা বেশি না কম? অবশ্যই বেশি। ওরে বাবা, পোলা মানে অলরেডি মেসেজ দিয়ে দিয়েছে, আরে বাবা কি আপডেট। বলো সোয়া একটা, এটা কি বেশি না কম? বেশি, রাইট? তার মানে এটা কি হবে, আধিক্য। এটা কি হবে বলতো, আধিক্য। তার মানে সোয়া হয়েছে আধিক্য, এই সোয়া কি আধিক্য। আর যদি বলে সাড়ে একটা, মানে 1.5টা, সাড়ে একটা তো বলে না, 1.5টা বলে, 1.5। বলো 1.5 কি একের চেয়ে কম না বেশি? এ 1.5 কি একের চেয়ে কম না বেশি? কথা বলে না, বেশি। তার মানে এটা কি 1.5 কি বলতো, আধিক্য। এই 1.5 কি বলতো, আধিক্য, রাইট? 1.5 হচ্ছে আধিক্য, ঠিক আছে। আর আমি তো বলি এই যে 1.5 এখানে কাটে, আমি এখানে এখানে নিয়ে আসি, তার মানে এখানে পৌনে, তার মানে 2টা বাজার ক মিনিট বাকি আছে, 15 মিনিট, পৌনে 2টা, পৌনে 2টা, আস্তে আস্তে আমি নিয়ে আসি, পৌনে 2টা, মানে পৌনে, এটা কি কম না বেশি? পৌনে, এটা হচ্ছে কম। পৌনে 2টা মানে 2টা বাজার ক মিনিট বাকি, বাকি মানে হচ্ছে কম, বাকি মানে কি বলতো, কম। তার মানে হচ্ছে ন্যূনতা, এটা কি বলতো, ন্যূনতা। ওকে, এবার বলো আমার সাথে, সোয়া এবং 1.5 এটা হচ্ছে কি, সোয়া, 1.5, সাড়ে 12টা, সাড়ে, এগুলো কি বলতো, আধিক্য। এগুলো কি বলতো, আধিক্য মানে বেশি। পৌনে শব্দটা কি বলতো, পৌনে, পৌনে হচ্ছে কম, পৌনে হচ্ছে কি বলতো, কম, এটা ন্যূনতা। এই পৌনে কি বলতো, ন্যূনতা। এই পৌনে কি, কম, ন্যূনতা, রাইট? থ্যাংক ইউ, আশা করি বুঝছো। এবার চলে যাচ্ছি আমরা ক্রমবাচক বা পূরণবাচক, এদিকে খেয়াল করো। পরিমাণ বা গণনাবাচক শেষ আমাদের, ক্রমবাচক ও পূরণবাচক। ক্রমবাচক ও পূরণবাচক এতক্ষণ যে পড়বো, এই যে সত্তারিংশ বললাম, এটার নাম হচ্ছে ক্রমবাচক, রাইট? আবার আমরা এটা পড়বো, এই সত্তারিংশ 24 নাকি 34 নাকি 36 নাকি 40, এই 24 34 36 40 এটা হচ্ছে অঙ্কবাচক। এটা কি বাচক, অঙ্কবাচক। এটাকে তুমি ক্রমবাচক করো, সত্তারিংশ হবে নাকি অন্য কি হবে, সেটা তুমি বাইর করতে হবে। কিভাবে বাইর করবা? এটা বাইর করার জন্য ক্রমবাচক আমরা পড়ি না, এক, দ্বিতীয়, দ্বিতীয় মানে দি অথবা দা, এটা লিখো, এটা নিয়ম, সূত্র। বাইর করার জন্য সূত্রগুলো লিখো সবাই।
দি অথবা দা, তৃতীয় আছে না, তৃতীয়, দ্বিতীয়, তৃতীয়, এগুলো সব ক্রমবাচক। ত্রি অথবা ত্রয়, সবগুলোর প্রথম অংশ লিখবা, ত্রিতয়। তারপর লেখো চতু, তারপর লেখো পঞ্চ, তারপর লেখো ষট অথবা ষোড়, ষট অথবা ষোড়। তারপর লিখবা সপ্ত, অষ্ট অথবা অষ্টা। তারপর হচ্ছে নব। এ করে লিখো, দ্রুত লিখো। এক, দ্বি অথবা দা, ত্রি অথবা ত্রয়, চতু পঞ্চ, ষট অথবা ষোড়, ষট অথবা কি ষোড়, ষট অথবা ষোড়, ষট অথবা কি বলতো ষোড়। হ্যাঁ, লিখছো সবাই? এক, দ্বি অথবা দা, ত্রি অথবা ত্রয়, চতু পঞ্চ, ষষ্ঠ মানে হচ্ছে ষট অথবা ষোড়, সপ্তম মানে হচ্ছে সপ্ত, অষ্টম মানে হচ্ছে অষ্ট অথবা অষ্টা, নবম মানে হয়েছে নব। লিখছো সবাই? এগুলো লিখছো সবাই? মাইশা জি, ওকে। সবাই লিখছো? থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। এবার এটা খেয়াল করো, এখন আমি যদি বলি যে এটাকে ক্রমবাচক করো, তাহলে কি হবে? 10, 11, 11 ক্রমবাচক কি বলতো? 11 ক্রমবাচক কি বলতো? 10 প্লাস 1, তাই তো? এক মানে এসে এই যে এক, এক পাইছো এক, আর 10 মানে কত? 10, তার মানে একাদশ। কি 10? একাদশ। ওকে। আর যদি বলি 12, 12 কি বলতো? 12 কিভাবে হয়েছে বলতে পারবা? 10 প্লাস 2 দিয়া, তাই তো? 2 মানে কত? দি অথবা দা, দি অথবা দা, তুমি যাই দাও হবে দা। 10 মানে 10, দা 10। 12 মানে কত বলতো? দা 10। এই 12 মানে কত? দা 10। 13 মানে কত বলতো? 13, 13 মানে কত? 3 প্লাস 10। 13 মানে কত? 3 প্লাস 10, 13। 3 মানে কত বলতো? ত্রয়, ত্রয়। আর 10 মানে কত? 10, ত্রয়োদশ, ত্রয়োদশ। রাইট, থ্যাংক ইউ। ওকে। একজন জিজ্ঞেস করছে আমাকে যে ভাই, 81 কি হবে? হ্যাঁ, তার মানে হচ্ছে তুমি, আমি আর পড়ার দরকার নেই, তুমি সরাসরি এগুলো সব পারো, সরাসরি চলে গেছে 81 তে। 81 কি হবে? ঠিক আছে, এত অ্যাডভান্স তোমরা, বুঝছো? তোমাদেরকে মাঝে মাঝে পড়ান, আমি নিজেকে গর্ববোধ মনে করি। আমি পড়াচ্ছি সিরিয়ালে 1 থেকে, ওর চলে গেছে লাস্টের দিকে, যে এটা কি হবে, এটা কি হবে, এটা তুমি পারো? সত্তরাংশ কি হবে, কিভাবে হয়েছে আমার বুঝাতে পারবা? আর যাই হোক, এসব বলে লাভ নেই। এবার হচ্ছে 19। হ্যাঁ, 19 কি হবে বলো তো? 19, তার মানে 19 পড়তে হলে ঊনবিংশ পড়তে হবে, তাই না? তার মানে হচ্ছে যে 20। বলো 20 লিখে রাখো। 20 মানে হচ্ছে বিংশ, 30 মানে হলো ত্রিংশ, লিখে রাখো। 30 মানে হলো ত্রিংশ। বলো 20 মানে কি বলতো? বিংশ। 20 মানে কত বলতো? বিংশ। 30 মানে কত বলতো? ত্রিংশ। আচ্ছা, 20 মানে কত বলতো? বিংশ। 30 মানে কত বলতো? ত্রিংশ। লিখছো সবাই? আবার 20 মানে বিংশ, 30 মানে ত্রিংশ। 20 মানে বিংশ, 30 মানে ত্রিংশ। এবার বলো 19 মানে কি? কে বলতে পারে? 19, 19 মানে কি? ঊনবিংশ। ওয়াও, থ্যাংক ইউ। হ্যাঁ, 19 মানে কি বলতো? ঊনবিংশ। 19 মানে কি হবে বলতো? ঊনবিংশ। 19 মানে হচ্ছে কি হবে? ঊনবিংশ, রাইট? আচ্ছা, লিখছো সবাই? এবার বলো 21 মানে কি হবে? সবাই বলো 21। বাইরে ভাই, 21 মানে কি হবে বলতো? 1 প্লাস 20। 1 প্লাস 20, 1 মানে হচ্ছে কত? 1, আর 20 মানে কত? বিংশ, একবিংশ, একবিংশ। বলো তাহলে 22 মানে কি হবে? 22, 22 মানে কি হবে বলতো? 22, 2 প্লাস 20, 2 প্লাস 20। এখন দ্বিবিংশ না দাবিংশ বলতো? দাবিংশ, রাইট। 22 মানে কত? তা আজন জিজ্ঞাসা করছে 18 মানে কত? 18 মানে হচ্ছে অষ্টাদশ। এই যে অষ্ট অথবা অষ্টাদশ, ঠিক আছে, এরকম। বলো 23 মানে কত বলতো? 23, 23 মানে কত?
3 প্লাস 10, 3 মানে কত? ত্রয়। 3 মানে কত? ত্রয়। 10 মানে 10, ত্রয়োদশ। সরি, ও 10 না তো, সরি 20। ত্রয়োবিংশ, ত্রয়োবিংশ, ত্রয়োবিংশ। আচ্ছা বলো তোমরা, 24 মানে কত হবে? 24 মানে 4 প্লাস 20, সেই তো বলো তো কি হবে 24 মানে? 24 মানে কত? সবাই করো দেখি তো, 24 মানে কত? 24 মানে কত? হ্যাঁ হ্যাঁ, 24। 24 মানে কত? 24, 4 মানে চতু, 4 মানে হচ্ছে চতু, আর 20 মানে কত? বিংশ, চতুর্বিংশ, রাইট? লিখছো সবাই? 24 মানে কত? চতুর্বিংশ, চতুর্বিংশ। ওয়াও, থ্যাংক ইউ। তাই বলো 25 মানে কত? 25 পঞ্চবিংশ। বলো 26 মানে কত? বলো তো 26 ষোড়বিংশ। 26 মানে কত? ষোড়বিংশ, 6 প্লাস 20। বলো 27 মানে কত? সপ্তবিংশ। 28 মানে কত? অষ্ট অথবা অষ্টাবিংশ। নব, নবটা হবে না। 29 কি হবে? 29, ঊনত্রিংশ। 29 কি হবে বলতো? ঊনত্রিংশ। 31 কি হবে বলতো? 31, একত্রিংশ। বলো 34 কি হবে? 34, কে বলতে পারবা? 34 কি হবে? 34, 34 কি? 4 প্লাস 30 সমান সমান 34। 34 মানে কত? 34 কি? হ্যাঁ 34 মানে কত বলো তো? হ্যাঁ সবাই বলো 34 মানে কত সবাই? হ্যাঁ 34 খেয়াল করো। 4 মানে কত? চতু না? হ্যাঁ চতু দিলাম, তার 30 মানে কত? হ্যাঁ 30 মানে কত বলো তো? রাইট, চতুর্ত্রিংশ। ওকে, চতুর্ত্রিংশ, রাইট। থ্যাংক ইউ। 30 মানে ত্রিংশ, 4 মানে চতু, বাস। এবার বলো 35, এবার হচ্ছে যে 34 চলে গেল আমাদের। দেখো 24 বাদ, 34 বাদ। তোমরা যারা 34 24 বলছো তাদের জন্য সমবেদনা, হ্যাঁ এটা বাদ। 36 মানে কত বলো? 36, 36 মানে কত? 36 মানে 6 প্লাস 30। 6 মানে কত বলো তো? 6 মানে কত? 6 মানে কত? 16। আর 30 মানে কত? ত্রিংশ, ষোড়ত্রিংশ, রাইট। তার মানে 36 শেষ। 24 নাই, তারপরে 34 নাই, 36 নাই, কোনটাই নাই, ষোড়ত্রিংশ। ঠিক আছে, বাকি আছে 40। তারপরে লিখো সত্তরিংশ যেটা, 40 সেটা। বাকি যেটা আছে সেটাই। আমি আমি একজনকে আমি 40 বলছিলাম। ওকে, বলো সত্তরিংশ যেটা, 40 সেটা। লিখছো সত্তরিংশ যেটা, 40 সেটা। লিখছো সবাই? সত্তরিংশ যেটা, 40 সেটা। ওকে। 24 কি তাইলে? কি আজব ব্যাপার, এত ধরে কি বলাইলাম? হ্যাঁ, এত ধরে 24 বুঝাইলাম, 34 বুঝাইলাম, 36 বুঝাইলাম। লাস্টে বলছিলাম যে 4টা বোঝানোর পরে, ব্যাখ্যা করার পরে বলছে 24টা কি তাহলে? হ্যাঁ, হায় রে গোপাল, কিভাবে হলো জিজ্ঞাসা করছে। আচ্ছা, যাই হোক, আমি আবার বলছি, খেয়াল করো, ক্রমবাচকটা আমরা বাইর করতে হলে এক, দ্বি অথবা দা, ত্রি, ত্রয়, চতু, পঞ্চ, ষট অথবা ষোড়, সপ্ত, অষ্ট অথবা অষ্টা, নব, এগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, মুখস্থ রাখার পরে আমরা জানবো যে 20 মানে কত? বিংশ। 30 মানে কত? ত্রিংশ। 40 মানে কত? সত্তরিংশ। এখন বাকি যে শব্দগুলো অথবা এগুলো তোমরা সামনে সব শীটে পাবা, বইতে পাবা। কিন্তু আমি যে সূত্রগুলো লিখেছি কিভাবে বাইর করবা, যে দেখাইলাম আমি, 24 কেন হয় নাই, 34 কেন হয় নাই, 36 কেন হয় নাই, যে দেখাইলাম। 24 মানে হয়েছে 4 প্লাস 20, তার মানে 4 মানে চতু, 20 মানে বিংশ, চতুর্বিংশ। 34 মানে হচ্ছে যে আমি বলছি 4 প্লাস 30, 30 মানে কত? ত্রিংশ। 4 মানে কত? চতুর্ত্রিংশ। 36 মানে বলছে যে 6 প্লাস 30, 6 মানে কত? 16, 16। আর 30 মানে কত? ত্রিংশ, ষোড়ত্রিংশ। বাকি আছে কি? সত্তরিংশ। 41 মানে কি? একসত্তরিংশ। 42 মানে কি? দ্বাসত্তরিংশ। 43 মানে কি? ত্রয়সত্তরিংশ। 44 মানে কি? চতুসত্তরিংশ। এভাবে পড়ে যাওয়া, আশা করি তোমরা পারবা। বলো সবাই বুঝছো কিনা এটা? ঠিক আছে। আর একটা বাকি আছে, সেটা নব। নব, তুমি বলতে পারো ভাই এত কিছু বলছেন কিন্তু নব যে ব্যবহার সেটা তো বলেন নাই, তাই না? এই যে নব, এটা বলেন নাই কেন? তো বলো 99তম, তাহলে কি হবে? নব, নবতম। কয়বার নব নব হয়েছে? 2বার, রাইট?
নব নবতম অথবা নব নবতিতম, যাই লিখো। নব নবতম, নব নবতিতম, নব নবতম, নব নবতিতম, যাই। নবনবতিতম লিখছো, নবনবতিতম। ওকে, আবার বলছি, 99তম হচ্ছে নবনবতম অথবা নবনবতিতম। আচ্ছা বলো তো, আমি যদি 999তম, তাহলে কটা নয় হয়েছে? নব, আরে নব, আরে নব, কটা ন? তিনটা। নবনবতম, নবনবতম। 39 কি? আরে ভাই 39 মানে হচ্ছে 39। 39, আপনি শব্দ উচ্চারণ করছেন কি 39, 40 মানে 40, আর 39 মানে হলো 69। বাস, আশা করি সেটা বুঝতে আপনারা সবাই। ওকে, এবার বলেন যে এটাকে পারবেন কিনা, ক্রমবাচক কিভাবে বাইর করে সেটা পারবেন কিনা সবাই বলেন। ক্রমবাচক কিভাবে বাইর করে সেটা পারবেন কিনা বলেন, বুঝছেন কিনা সবাই, পারবেন কিনা ক্রমবাচক যেভাবে বাইর করে পারবেন? ক্রমবাচক কিভাবে বাইর করে সেটা পারবেন সবাই? হুম, থ্যাংক ইউ। 60% স্টুডেন্ট বুঝলে হবে, আমার সমস্যা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। ওকে, বাকিগুলো আমি আবার বলছি, এর বাইরে আমি যেগুলো বলছি এগুলো সব শিটে বইতে নাই, কিন্তু 60 70 80 90 ঘন্টা কথা এগুলো সব শিটে আছে। তোমরা পাবা সব মেনে, তারপর 9 10 বইতে আছে, সব জায়গাতে আছে এগুলো, হ্যাঁ। ওকে, আর তারিখ বাচকটা কি জানো? 1 থেকে 31 হচ্ছে তারিখ বাচক। এর ভিতরে 1 থেকে 4 হচ্ছে হিন্দি নিয়মে। কি নিয়মে বলতো? হিন্দি নিয়মে। 1 থেকে 4 হচ্ছে হিন্দি নিয়মে। 1 থেকে তারিখ দেবে তারিখ বাচক, 1 থেকে 4 হচ্ছে হিন্দি নিয়মে, রাইট? ঠিক আছে, ওকে। আমরা এবার সংখ্যাবাচক শব্দ শেষ। সংখ্যাবাচক শব্দটা হলো 4 প্রকার। একটা হচ্ছে অঙ্ক বা সংখ্যাবাচক। অঙ্ক হলো 1 2 3 4। আর এরপর হচ্ছে পরিমাণবাচক বা গণনাবাচক। হালি, সপ্তাহ, ডজন, কেজি, পোয়া, সোয়া একটা, দেড়টা, পৌনে একটা, এগুলো সব হচ্ছে পরিমাণ বা গণনাবাচক। এই পরিমাণ বা গণনাবাচককে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, একটা আধিক্য, একটা ন্যূনতা। আধিক্য মানে হলো বেশি বুঝাবে, আর ন্যূনতা মানে হলো কম বুঝাবে। এবার চলে আছে ক্রমবাচক। ক্রম বা পূরণবাচকটি বাইর করতে হলে আমাদের সূত্র জানতে হবে। 1 দ্বি অথবা দা, ত্রি, ত্রয়, চতু, পঞ্চ, ষট, সপ্ত, অষ্ট অথবা অষ্টা, নব। আমরা বলছিলাম কিভাবে বাইর করব। 20-এর পরে যা হবে সব শুধু যুক্ত করবে একটা করে, একবিংশ, দ্বাবিংশ, ত্রয়োবিংশ, চতুর্বিংশ, এভাবে। 30 মানে হচ্ছে ত্রিংশ, ঠিক আছে। 40 মানে সত্তরিংশ। যারা ডি এর লেকচার 1 পাননি বাংলার, আজকে ক্লাসটা মিসিং ক্লাস আছে, লেকচার 1 4:30টায়। তো 4:30টায় আজকে মিসিং ক্লাস আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি নিব স্যারে বলছে, ঠিক আছে, এই আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাসটা বিকালে যে 4:30টায় যে ক্লাস আছে মিসিং ক্লাস, ওটা আমি ক্লাস নিব। যারা লেকচার 1 মিস করছো তোমরা ওই ক্লাসে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। ওকে, যারা লেকচার 1 মিস করে তোমরা ওই ক্লাসে যুক্ত হয়ে যেতে পারবা। আজকে লেকচার 1। তারিখ বাচক বুঝো নাই না? আচ্ছা, তারিখ বাচক কি? পহেলা, দোসরা, তিসরা, চৌঠা, এর তারিখ বাচক। এটা বোঝো নাই মানে? 1 থেকে 31টা তারিখ বাচক, এর ভিতরে প্রথম 4টা পহেলা, দোসরা, তিসরা, চৌঠা, এই 4টা হিন্দি নিয়ম, আর বাকি সব বাংলা নিয়ম, বাস। হিন্দি মানে কি জিজ্ঞেস করছে? হিন্দি মানে হচ্ছে যে তোমার জীবনটা একটা হিন্দি। ওকে, হিন্দি মানে হচ্ছে যে কি কইতাম, মানে অনেক কিছু আসে মুখ দিয়ে, থাক বলবো না। ওকে, যাই হোক, আজকে লেকচার 1 আছে বিকালের দিকে, তোমাদের রিপিট ক্লাস হবে। আজকে নতুন বেস শুরু হচ্ছে একটা, মনে হয় বিকালে ক্লাসে পাবা, ওখানে আবার শরীফ ভাইদের ক্লাস নেবে, ঠিক আছে। আশা করি দেখা হবে ইনশাআল্লাহ, তারা মিসিং ক্লাস। আচ্ছা, সংখ্যাবাচক শব্দ পারবা সবাই? সংখ্যাবাচক শব্দটা কে বলতে পারবা? সংখ্যাবাচক শব্দ পুরোটা যেটুকু পাইছি, কে বলতে পারবা সংখ্যাবাচক শব্দ? সংখ্যাবাচক শব্দ কে বলতে পারবা? দেখে বলা যাবে না, মুখস্থ বলতে পারবে কে? মুখস্থ বলতে পারবে কে? হাত তোলো, হাত রাইজিং করো, হাত রাইজ করো, আমি দেখতেছি। মুখস্থ কে বলতে পারবা? একজন বলো। বলো কে? হাত তুলছো কে? জান্নাতুল ফেরদাউস জয়া, আয়েশা মজুমদার,
সবই তো দেখছি মেয়ে মানুষ, এটাই তো না? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলো। সংখ্যাবাচক সংখ্যা হলো গিয়ে ৫ প্রকার: অঙ্কবাচক, পরিমাণ বা গণনাবাচক, ক্রম বা পূরণবাচক, তারিখবাচক। সরি, ৪ প্রকার। আর সবাই বুঝছো? জীবনটা বেদনার বলে পোলাপাই। হ্যাঁ বুঝতে সবাই দুইটা টপিকস, থ্যাংক ইউ। এবার চলে যাব, আমরা উচ্চারণ। টপিক্সের নাম হচ্ছে কি? উচ্চারণ লিখো। এবার দেখবে আমরা ম্যারাথন দৌড় দিব। ওকে, খুব দ্রুত শেষ করতে হবে আমাদের। আমাদের ক্লাসে হাতে আর সময় আছে কতক্ষণ স্যার? আরো 20 মিনিট সময় আছে। ওকে, 20 থেকে আধা ঘন্টা, 25 মিনিট সময় আছে আমাদের। 25 মিনিট বলতে আমাদের পড়া ধরবো তো তখন। ইউ আর দ্য বেস্ট। হ্যাঁ ভাইয়া, আমি খুব ঠান্ডা মাথায়, আমি খুব আস্তে আস্তে পড়াই। যারা একটু মনোযোগ দিয়ে আমার পড়াগুলো বুঝতে পারবা, তোমরা বেস্ট করবা ইনশাল্লাহ পরীক্ষায়। আর যারা মাথা গরম ছেলে মেয়ে যারা মাথা গরম আছো, খুব অল্পতে ইয়ে হয়ে যাও, তোমরা বিষয়টা বুঝতে পারবে না। খুব আস্তে আস্তে পড়াই আমি, হ্যাঁ? ঠিক আছে। আবার এমনও হয় যদি একটা টপিক্সের উপর ক্লাস নেবে, 2 ঘন্টা ক্লাস, এরকমও সময় আছে। ঠিক আছে, এবং খুব ভালো করে বোঝাতে চেষ্টা করি। যাই হোক, আবার যদি প্র্যাকটিস করাতে পারতাম আরো ভালো হতো। হ্যাঁ, প্রতিটা পয়েন্ট ধরে ধরে, আজকে এখন শব্দ পড়াইছি, শব্দ প্র্যাকটিস, তারপর হচ্ছে সংজ্ঞা শব্দ পড়াইছি, সংজ্ঞা শব্দ প্র্যাকটিস করো, এরকম প্র্যাকটিস করলে অনেক ভালো হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ। উচ্চারণ। উচ্চারণ তোমরা সবাই পড়ে আসছো, মনে আছে তোমাদের? অ থাকলে সবসময় ও হবে, এভাবে পড়ে আসছো। অ থাকলে কি হবে বলো তো? ও হবে। ঠিক আছে, অ থাকলে কি হবে বলো তো? ও হবে। ঠিক আছে। আমার একটা ব্যাপার আছে যে, আমার যারা স্টুডেন্ট তারা খুব ঠান্ডা মাথার হয়। কারণ আমি তাদেরকে 10টা ক্লাস নেওয়ার পর তাদের পুরো লাইফটা পুরো ঠান্ডা করে দিই পুরা। তারা মাথা গরম পোলাপাইন ছেলে মেয়ে, তারাও আস্তে ঠান্ডা হয়ে যায় আমার সাথে থাকতে থাকতে। ঠিক আছে, তো আস্তে ধীরে, খুব ধৈর্যশীল। এমন অবস্থা আছে, যদি তুমি মনে করো যে আমাকে বাঁশ দাও, দেওয়ার পরে নাড়াচাড়া করো, তা আমি বলবো কেন দিয়েছো, তুমি ব্যথা পাওনি তো? খুব আস্তে ধীরে, ঠান্ডা মাথায়। ঠিক আছে, মাথা গরম করা যাবে না, রাইট? ঠিক আছে। আচ্ছা, অ থাকলে কি হবে বলতো? ও হবে। অ থাকলে কি হবে? ও হবে। তোমরা এই অর ও ধ্বনির উচ্চারণ তোমরা সবাই পড়ে আসছো, মনে আছে তোমাদের? আপনি পড়ানোর পর বাংলাটা অনেক ইজি। আপনাদের হ ভাই, হ ভাই। দেখো, অ থাকলে কি হবে? ও হবে। এ অ ও ধ্বনির পাশে তোমরা সবাই পড়ে আসো, তাই না? এগুলো একটু পড়ে নিবা। আর দীর্ঘ থাকলে ঋষিকার হবে, লিখে রাখো কয়েকটা। মুদ্রা থাকলে কি হবে? দন্তান্ন হবে। রেফ থাকলে কি হবে? র হবে। বিসর্গ থাকলে কি হবে? হ হবে। বাস। আর একটা উদাহরণ আমি দিচ্ছি তোমাদেরকে, একদম খেয়াল করো। একটা নিয়ম আমি লিখাচ্ছি। নিয়মটা হচ্ছে যে, তালিবাস স, মদিনার স, দন্তাস থাকলে সবসময় তালিবাস স হবে, রাইট? যেমন দেখো, সাবাস। এই বাসটা কি বলতো? চিকন বাস। কেমন বাস? সাবাস। সাবাস উচ্চারণ কি? সাবাস। চিকন বাস, এটা মোটা করলে কি হবে? তালিবাস থাকলে কি হবে? তালিবাস স হবে, রাইট? তাহলে কি হবে? সাবাস, মোটা বাস, সাবাস। ওকে ভাইয়া, সাবাস। ঠিক আছে, তাহলে সাবাস থামছে কি থামে নাই? থামছে। থামবে যেখানে, হসন্ত হবে সেখানে। হসন্ত হয়েছে, সাবাস হয়েছে, কি হয়েছে? সাবাস। হ্যাঁ, সংবিত মানে হচ্ছে টান হবে, বিরুদ্ধ মানে টান হবে না। তোমরা পড়ে আসছো ইন্টার সিলেবাস ভালো করে ওটা, বিস্তারিতটা, হ্যাঁ? আবার বলছি, খেয়াল করে এটা। সাবাস হয়ে গেছে কি? সাবাস। এখন তোমাদের প্রতি আমার একটা কোশ্চেন আছে, সেটা কি জানো? এই 300 থাকলে কি সবসময় তালিবাস্য হবে? দন্তাস্য হবে না? তোমরাই বলো, 300 থাকলে কি সবসময় তালিবাস্য হবে? অন্য কিছু হবে না? তোমরাই বলো, হবে না অন্য কিছু? যদি 300 থাকলে, এই 300 যদি থাকে, সবসময় কি যেখানে 300 থাকবে ওখানে কি তালিবাস্য দিবা? না, ওখানে তালিবাস্য সব জায়গায় হবে না। তাহলে দন্তাস্য হবে। কোথায় দন্তাস্য হবে? এই 300 এর সাথে যদি তথ নর লরি থাকে, তাহলে সবসময় কি হয়ে যাবে? দন্তাস্য। কি হয়ে যাবে? দন্তাস্য। আবার বলছি, এই 300 এর সাথে যদি তথ নর লরি যুক্ত থাকে একসাথে, তাহলে সেটা তালিবাস্য না, দন্তাস্য হবে। কি হবে বলতো? দন্তাস্য। ঠিক আছে, এবার খেয়াল করো। এই বস্তি লিখো, বস্তি।
বস্তি কি হবে উচ্চারণ? খেয়াল করো, বস্তি ব অ আছে কি নাই? আছে। বলো, আমি তোমাদেরকে মনে আছে প্রথম ক্লাসে বলছিলাম যে অটা সবার ভিতরে ঢোকে, সিঙ্গেল তো, সংক্ষিপ্ত রূপ নাই, সবার ভিতরে ঢোকে। যেমন দেখো ব অ আছে কি নাই? আছে। তো অ থাকলে কি হয়ে যাবে? ও হবে। বলো, অ থাকলে কি হবে? ও হবে। অ থাকলে কি হবে? ও। তো বস্তি এটা কি হয়ে যাবে? বউকার বো। দন্তাস আছে কি নাই? আছে। দন্তাস আছে কি নাই? আছে। ওয়াও, তারপরে দন্তাস আমরা পেয়েছি। এখন বলো, এটা কি তালিবাস্য হবে নাকি দন্তাস্য হবে? কোনটা হবে? নাকি তালিবাস্য হবে না দন্তাস্য হবে? নাকি তালিবাস্য হবে নাকি দন্তাস্য হবে? বলো। রাইট, রনক, থ্যাংক ইউ সবার আগে। দন্তাস্য হবে, তালিবাস্য হবে, দন্তাস্য হবে। কেন দন্তাস্য হবে? কারণ দন্তাস্য বস্তি ত আছে, ত আছে, এ ত আছে, রাইট? তাহলে দন্তাস্যের সাথে ত আছে, এ ত থাকার কারণে এটা কি তালিবাস্য হবে না দন্তাস্য হবে? দন্তাস্য হবে। বস, আমি বলছিলাম যে ৩০০ এর সাথে যদি তথ নর লরি থাকে তাহলে দন্তাস্য হবে। কি হবে বলতো? দন্তাস্য হবে। এবার এটা কি হবে? বুস। এই বুস থামছে কি থামে নাই? থামছে। ধাক্কা হয়েছে কি হয় নাই? হয়েছে। ধাক্কা যেখানে হসন্ত সেখানে। কি ইমদাদ স্যার? আমার নাম্বারটা আমার নাম্বারটা নিও, ঠিক আছে, দেওয়া যাবে না, হ্যাঁ, ওকে। আচ্ছা, আবার বলছি, তথ নর লরি থাকলে সবসময় কি হবে? দন্তাস্য হবে। যেমন বস্তি, বস্তি থামছে হসন্ত হয়েছে, বস। দীর্ঘার আছে কি নাই? আছে। দীর্ঘা থাকলে কি হবে? রস্বীকার হবে। যেমন তসিকার্তি বস্তি, রাইট? এটা লিখে রাখো, বস্তি। দীর্ঘার আছে না? এই যে দীর্ঘা, দেখছো দীর্ঘার? দীর্ঘার আছে, রস্বীকার হয়েছে, বস্তি। বুঝছো সবাই? এই বুঝছো সবাই? বলো, বস্তি পাইছো? এই বস্তি বুঝছো? বস্তি বুঝছো সবাই? উচ্চারণ, বস্তি সবাই উচ্চারণ বুঝছো? তোমরা কি সবাই বুঝছো? সবাইকে বুঝছো? ওকে, আরেকটা উদাহরণ দিচ্ছি, তোমরা করো, হ্যাঁ। আরেকটা উদাহরণ দিচ্ছি, তোমরা এটা করো। আশা করি এটা নিয়ে নাড়াচাড়া করলেই তোমরা পারবা। এটা কি? অশ্লীল। এই তোমরা অশ্লীল, হ্যাঁ, এই অশ্লীল, অশ্লীল করো, না অশ্লীল লিখো, উচ্চারণ করার দরকার নেই, যা করার করছো, হ্যাঁ, অশ্লীল উচ্চারণ লিখো। আরেকটা দিচ্ছি, শ্রাবণ, শ্রাবণ, হ্যাঁ, এই দুইটা করো দেখি। অশ্লীল এবং শ্রাবণ, এই দুইটা করো তো দেখি, হালকা দেখি কেমন পারো। অশ্লীল এবং শ্রাবণ উচ্চারণ করো, হ্যাঁ, উচ্চারণ করো দেখি কেমন পারো। হ্যাঁ, লিখছো সবাই? অশ্লীল, অশ্লীল লিখতে বলছি, উচ্চারণ করতে, নোংরা শব্দ বলতে লিখতে, হেৎ, কি একটা অবস্থা। ভাই অশ্লীল অর্থ হচ্ছে নোংরা, আমি তো নোংরা জিজ্ঞেস করছি, উচ্চারণ করো। হ্যাঁ, রাইট, হ্যাঁ, অশ্লীল, অশ্লীল লিখছো। অশ্লীল কার হয়েছে? আই হায় রে, পোলাপাইন সব ভুল করতেছে, সব ভুল। হেৎ, সামনে থাকলে এখন মারতাম এক একটা ধরে ধরে। ঠিক আছে, শ্রাবণ, হ্যাঁ শ্রাবণ, ঠিক আছে, থ্যাংক ইউ। তানজিম, তারপরে অশ্লীল, রাফিয়া নিকন, ঠিক আছে, নূর মোহাম্মদ, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদাউস জয়া, তোমারটা হইছে, চলে গেছে উপরে, না খেয়াল করেনি, যাই হোক। আয়েশা, নাহিন, থ্যাংক ইউ। ওকে, ওকে, থ্যাংক ইউ। অনেকেই পারছো, অনেকে পারতেছো না। যারা পারতেছো আমি আবার বলছি দেখি, হুম, নামগুলো আমি বলি এবার। ফারিহা, থ্যাংক ইউ। তারপর নেক্সট কে? ভবিষ্যৎ, তোমারটা হয় নাই। নামিরা হয় নাই। আশিফা, লাবণ্য, একটা হয়েছে, একটা হয় নাই, হসন্ত দিতে হবে, কোনটাই হয় নাই। ইসরাজার হয়নি, তারপরে মোয়াজ ফাহিম হয়নি, তারপরে নেক্সট আর কে? নাবিলা, ঐশী হয়নি ভাইয়া। তানজিলা হয়নি। নামিরা, শ্রাবণ হয়েছে এবার। হাসান, সৈকত মোল্লা হয়েছে, থ্যাংক ইউ। আহ আচ্ছা, যাই হোক, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আশিফা, লাবণ্য হয়েছে। আচ্ছা, যাদেরকে হয়নি, আমি খুব খারাপ লাগলো একটু দেখে, কারণ আমি বলছি সূত্রটা দেখে লেখো। সূত্র কি আছে সেটা দেখো রে ভাই, সূত্র দেখে দেখে তুমি লিখো, ঠিক আছে, সমস্যা কি? সূত্র দেখে দেখে পড়ো, সূত্র দেখে দেখে লিখো। এখন
সূত্র কি আছে দেখো, খেয়াল করো। 300 এর সাথে যদি তথ নর লরি থাকে দন্তাস্য হবে, রাইট? আমরা দেখি, খেয়াল করো কিভাবে হয়েছে, কি হয়েছে খেয়াল করো। অ আছে কি নাই? আছে। অ থাকলে কি হয়ে যাবে? ও হয়ে যাবে। অ থাকলে কি হয়ে যাবে বলতো? ও হবে। ঠিক আছে, এখনো অনেকে দিছো উম্মে, অশ্লীল বানান ভুল করেছো। ঠিক আছে, আচ্ছা, তার মানে অ হয়েছে। তালিবাস্য আছে কি নাই? আছে, তালিবাস্য আছে। আচ্ছা বলো, তালিবাস্য আছে, এখন কি এটা তালিবাস্য হবে নাকি দন্তাস্য হবে? বললে কি তালিবাস্য হবে নাকি দন্তাস্য হবে? তালিবাস্য নাকি দন্তাস্য? দন্তাস্য। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এবার বলো ওস। এই ওস থামছে কি থামে নাই? থামছে, হসন্ত। ওস থামছে, হসন্ত হয়েছে। দীর্ঘিকার আছে কিনা? আছে, ঋষিকার হবে। তার মানে ঋষিকার কি হবে? অস্বীকার। বাড়ছে না কমছে? বাড়ছে নিশ্চিত। সিস্টেম কি বাড়ছে লিখবে? কি আর করবে, তুই প্রাইভেট স্টুডেন্ট না, আমরা জানতে। আচ্ছা যাই হোক, অশ্লীল লিখছো সবাই? লিখছো সবাই? অশ্লীল। অশ্লীল হসন্ত আছে, ওস লীল। পাইছো? পাইছো এটা হবে, হ্যাঁ। পাইছো, পাইছো হয়েছে। আমার রিয়া বলছে হসন্ত না দিলে হবে না। ওকে, লিখছো অশ্লীল। হুম, ওকে, থ্যাংক ইউ। এই ল আছে না, এই যে ল দেখছো, এই ল থাকার কারণে দন্তাস হয়েছে। এবার দেখো শ্রাবণ, 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 র আছে কি নাই? আছে, র। তালিবাস্বর দন্তাস হবে, বলতো কোনটা হবে? দন্তাস হবে, শ্রা, রাইট, শ্রা। ব, অ আছে কি নাই? আছে, রাইট। এটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে, শ্রাব। অ থাকলে ও হবে। মূর্ধন্য আছে, এই যে মূর্ধন্য, তো এটা কি হয়ে যাবে? দন্তান্ন, শ্রাবণ, রাইট। বলো কাদের কাদের হয়েছে? আমি বাবু খাইছো কই, আমি বলছি বাবু তোমরা সবাই বুঝছো, এটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, সবাই পাইছো? বলো সবাই পাইছো? হ্যাঁ, আমার দুইটা হয়েছে, থ্যাংক ইউ। পাইছো। ওকে ভাইয়া, ওকে ভাইয়া, পাইছে। ওকে, তার মানে এটা কিভাবে উচ্চারণটা হয় সেটা তো পারবা না? পারবা তো? হ্যাঁ, ওকে ভাইয়া। র্যাফ কখন হবে? র্যাফ কখন হবে? যেখানে হসন্ত, যেখানে থামবা। মনে করো তোমাকে আমি একটা, যে এই প্রশ্ন করছো, মনে করো তোমার বড় ভাই, আমি ছোট ভাই হিসেবে একটা শর্টকলা মারলাম, মারার পর যদি থেমে যাই ওখানে হসন্ত হবে। যদি বারবার মারি তাহলে হসন্ত হবে না। এবার বুঝছো? আচ্ছা, এবার দেখো। হুম, শ্রাবণ, র আছে, তালে বাস জায়গায় দন্তাস হয়ে যাবে, শ্রা। ব, অ আছে, ও হয়ে যাবে শ্রা। বো, মূর্ধন্য আছে, দন্তান হয়ে যাবে, বাস। আচ্ছা, এই যে জিনিসগুলো দেখালাম, এটা কি পারবা কিনা বলো? এই যে উচ্চারণে একটা নিয়ম দেখালাম সুন্দর করে, এই নিয়মটা প্রায় আসে, হ্যাঁ, প্রায় আসে এই নিয়মটা। পারবা তোমরা আশা করি। আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে দেখো বিজ্ঞান। আরেকটা উদাহরণ দিচ্ছি জ্ঞান। এদের উচ্চারণ করো তো, বিজ্ঞান আর জ্ঞান। নিয়ম, হ্যাঁ, এদের উচ্চারণ করো তো। হসন্ত হলে কি কার যোগ করা যাবে কিনা? কার, আকার, ওকার। হসন্ত যেখানে থামবে সেখানে, থামবে যেখানে হসন্ত সেখানে। ওকে, বিগ জ্ঞান, ধাক্কা যেখানে হসন্ত সেখানে, রাইট। আচ্ছা দেখো বিজ্ঞান, এটা কি হবে? এই যে ঘ্যাওটা, এই যে ঘ্যান, এটা যদি থাকে মাঝে, কোথায় থাকে বলতো? মাঝে। তাহলে দুইটা ঘ, কটা ঘ হবে? গ, গজফলা। আর যে ঘ্যাওটা, এটা যদি থাকে শুরুতে, তাহলে কয়টা গ হবে? একটা গ, শুধু গজফলা। মাঝে থাকলে দুইটা গ, আর শুরু থাকলে কটা গ হবে? একটা গ হবে। মাঝে থাকলে দুইটা গ হবে, শুরু থাকলে কটা গ হবে? একটা গ হবে। যেমন বিজ্ঞান, এটা খেয়াল করো, বিজ্ঞান, বি বর্ষিকার বি দিলাম, জ্ঞান এটা কোথায় আছে? মাঝে আছে, এই যে মাঝে, রাইট। তাহলে কয়টা হবে? গ, আর গ ফলা, চন্দ্রবিন্দু, এটা বসা দিলাম এখানে। এই যে জ্ঞানের পরিবর্তে মাঝখানে, এটার পরিবর্তে, এই জিনিসটার পরিবর্তে এটা বসাইছি। ওকে, বাকি আছে কি বলতো? আকার, আকার বসাইলাম। বাকি আছে কি বলতো? ন, বিজ্ঞান। এবার দেখি কোথাও কোথাও থামছে, ধাক্কা হয়েছে কোথায়, দেখো এই ধাক্কা কোথায়? বিগ, ধাক্কা। জ্ঞান, ধাক্কা। থামবে যেখানে হসন্ত সেখানে, থামবে যেখানে হসন্ত সেখানে। হ্যাঁ, চন্দ্রবিন্দু হয়েছে যে সূত্রের চন্দ্রবিন্দু এটা, হ্যাঁ, এটা প্রয়োগ করতে হবে সূত্র।
ওকে, এবার দেখো জ্ঞানের যে জ্ঞানটা, এটা কি শুরুতে আছে নাকি মাঝে আছে বলো তো? শুরুতে। তাহলে কয়টা গ হবে? একটা গ জফলা দিলাম। এই সূত্রটা, এই যে গ আছে না, এটা এর সূত্রটা এখন বসাইছি, সূত্রটা বসাইছি, এটার কারণে এটা এই সূত্রটা এখানে বসাই দিছি। এবার বাকি আছে কি বলতো? এরপরে কি আছে? থামছে কি? থামে নাই, থামছে। থামলে কি হবে? বসন্ত জ্ঞান। বুঝছ? পাইছ? পাইছ সবাই? হম, পাইছ? এই তো। উম, মনের পাওয়াই বড় পাওয়া, কি একটা অবস্থা বললাম। হ্যাঁ, হ্যাঁ। শেষ হলে কি হবে? একজন জিজ্ঞাসা করছে বিজ্ঞ, হ্যাঁ সেম এই জিনিসটা হবে বিজ্ঞ, ও হবে এরকম। ঠিক আছে, ওকে, গ হবে সবসময়। যাই হোক, বিজ্ঞান আর জ্ঞান এটা পারবা আশা করি। এরপরে আমরা এই উচ্চারণগুলো এটা তোমরা এটা পড়ে নিবা, হ্যাঁ। তোমাদের আমি বইতে আছে, সব জায়গাতে আছে, হ্যাঁ। ওকে, সেটা। তারপর কোনো সমস্যা হলে আমি তো আছি, জানাবা আমাকে, হ্যাঁ। তারপর লেখো দ্বিরুক্ত শব্দ। আমাদের হাতে সময় আর নাই, খুবই কম সময় আসে। দ্বিরুক্তি শব্দ, দ্বিরুক্তি শব্দ। দ্বিরুক্তি শব্দ। অফলাইন ক্লাস, অফলাইন ক্লাস ইনশাল্লাহ যদি একদিন হয় তাহলে হবে। তবে আমরা টুকটাক নেই, যারা প্রাইভেট পড়ে তারা আর কি। যাই হোক, দ্বিরুক্তি শব্দ। দ্বিরুক্তি শব্দ মানে দুইবার উচ্চারণ হয়। দ্বিরুক্তি শব্দ মানে কবার উচ্চারণ হয়? দুইবার। সেটা কিভাবে দুইবার কিভাবে উচ্চারণ হয়? দুইবার, দ্বিরুক্তি। দুইবার কয়বার? তো দুই রুক্তি কয়বার উচ্চারণ বলো তো? দ্বিরুক্তি কয়বার রুক্তি? দুইবার, রাইট? কিভাবে? রাশি রাশি ধান, এই ঘরে ঘরে মুখে রাতে কালো কালো চশমা, মনে আছে তোমাদের? আমি গান গাইছি না, আমি এটা একটা উদাহরণ দিয়েছি। ঘরে ঘরে মুখে রাতে কালো কালো চশমা। ঘরে ঘরে কয়বার? দুইবার। কালো কালো কয়বার? দুইবার। তবে এটা হচ্ছে কি? দ্বিরুক্তি। কি হচ্ছে বলতো? দ্বিরুক্তি। কি হচ্ছে বলতো? কি হচ্ছে বলতো? দ্বিরুক্তি, ঠিক আছে। এটা কি বলতো? দ্বিরুক্তি, রাইট। অনলাইনটা আসলে আমার নিজের জন্য কষ্ট হচ্ছে অনেক, কারণ আমি নিজে অভ্যস্ত না, অফলাইনে পড়াতে অভ্যস্ত। এই জন্য একটু তোমাদের সাথে আমার পড়া হয়েছে মিছিলে পড়া, যে ক্লাসে পড়া, ক্লাসে ধরি, চোখের দিকে তাকায় তাকায় পড়ায়, সব হয়েছে কিনা এরকম, হ্যাঁ। এই জন্য আমাদেরও একটু কষ্ট হচ্ছে, সমস্যা নাই, একটু মেনে নাও, পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে আর কি, আর কি করবা, হ্যাঁ। ঠিক আছে, ওকে। দ্বিরুক্তি শব্দ মানে হচ্ছে দুইবার উচ্চারণ হবে যে শব্দ, তাকে দ্বিরুক্তি। যেমন ঘরে ঘরে মুখে রাতে কালো কালো চশমা। ঘরে ঘরে কবার আছে? দুইবার। কালো কালো চশমা, কালো কালো কবার আছে? দুইবার। তার মানে হচ্ছে যে দ্বিরুক্তি। আর যে মনে করো যদি কাউয়া মানে কাক, যদি তোমাকে ভাবে কাউকে একবার কা করে না, দুইবার। কি বলে? কা কা। এসব কাউয়া কত শিক্ষিত, হ্যাঁ। একবার করছে না, দুইবার করছে, দুইবার করছে। কা কা, সে দ্বিরুক্তি করছে। কি করছে? দ্বিরুক্তি। ঠিক আছে, ওকে। বিড়াল, বিড়াল কি করে? ম্যাও। বিড়াল কি একবার ম্যাও করে? না, দুইবার করে। কি? ম্যাও ম্যাও। তো কবার করছে বলো তো? দুইবার করছে, ঠিক আছে, ওকে। আহ এরপরে যদি আমি বলি বিড়াল, কুত্তা গেল, কুকুর, মানে কুত্তা না, কুকুর মানে এটা কুত্তা কেন বলছে মনে পড়লো, আমি যখন হঠাৎ করে এনে কলা ভবনের সামনে যাচ্ছিলাম, হঠাৎ করে কয়েকটা আপু যাচ্ছিল, ওখানে কয়েকটা কুকুরের ছাও, অর্থাৎ বাচ্চা দিয়েছে, কুকুর দেখতে অনেক সুন্দর। আপুগুলা দৌড় ফেলে যায়, বলছে ওয়াও কি কিউট কুত্তার বাচ্চা, মানে ধরে নিয়ে ওয়াও কি কিউট কুত্তার বাচ্চা, এরকম বলতেছিল। আমি চিন্তা করলাম যে ওরা কি যায় দেখে তাই ওয়াও কিউট করে জড়ায় ধরে, যদি একদিন, যেমন একদিন দেশি শব্দ আছে না, দেশি শব্দ কি আছে? ছাই। ছাই দেশি শব্দ, ছাই হাতে নিয়ে বল ওয়াও কি কিউট ছাই, ঠিক আছে। যাই হোক, খেয়াল করো, দ্বিরুক্ত শব্দ মানে দুইবার উচ্চারণ হয়, যেমন ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ, ঠিক আছে। তারপর এগুলো টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, টাপুর টুপুর দুইবার উচ্চারণ হয়েছে, রাইট। এই যে দুইবার উচ্চারণ হয়, এগুলো সবগুলো কি দ্বিরুক্তি, সবগুলো কি বলতো? দ্বিরুক্তি, মানে দুইবার উক্তি হয়, দুইবার উচ্চারণ হয়, ঠিক আছে, ওকে। এখন দ্বিরুক্ত শব্দ তিন প্রকার: একটা শব্দ দ্বিরুক্তি, একটা পদের দ্বিরুক্তি, একটা অনুকার দ্বিরুক্তি। একটা শব্দের দ্বিরুক্তি, আরটা কি পদের, একটা অনুকার। একটা শব্দের, একটা পদের, একটা অনুকার, রাইট। তিনটা সবাই লিখবা। একটা শব্দের, একটা পদের, একটা অনুকার। কি কিউট ভাই, বদমাস। আচ্ছা,
একটা শব্দের, একটা পদের, একটা অনুকার লিখছো। শব্দ বিরক্তির পাশে লিখবা বিভক্তি হবে না এবং বাক্যে ব্যবহার হবে না। বিভক্তি থাকবে না এবং বাক্যে ব্যবহার হবে না। শব্দ বিরক্তি হয়েছে যে বিভক্তি থাকবে না এবং বাক্যে ব্যবহার হবে না, শব্দ বিরক্তি। কি বিরক্তি? এটা শব্দ বিরক্তি, ঠিক আছে। যেমন আমি যদি বলি লাল লাল টমেটো, ঘরে ঘরে মুখে রাতে কালো কালো চশমা। কালো কালো যদি বলি, যেমন লাল লাল, শুধু বলি লাল লাল, আর কিছু বলছি না, লাল লাল, ঠিক আছে। এটা হচ্ছে বিরক্তি, শব্দ বিরক্তি, কারণ এখানে বাক্যে ব্যবহার হয় নাই, বিভক্তিও নাই। যদি বাক্যে ব্যবহার হয়, যেমন লাল লাল টমেটো, লাল লাল কি বলতো? টমেটো, এটা হচ্ছে বাক্যে ব্যবহার হয়েছে, রাইট? তার মানে এটা বাক্যে ব্যবহার, এটা হচ্ছে কি? পদের বিরক্তি। তাহলে বলো বাক্যে ব্যবহার হলে সেটা হয়ে যাবে কি? পদের বিরক্তি। সুতরাং যেটা বাক্যে ব্যবহার হয় না, এটা আমরা পড়বো না, এটা কমন আসবে না, লাভ নাই, এটা বাদ। আমরা পড়বো কোনটা? পদের বিরক্তি। কি পড়বো আমরা? পদের বিরক্তি, এটা কমন আসে। বলো বাক্যে ব্যবহার হলে সেটা কি হয়ে যাবে? পদের বিরক্তি। আমাকে কি তোমরা রুড়ো দিচ্ছ, মানে তেল দিচ্ছ? পদের বিরক্তি হচ্ছে কি? বাক্যে ব্যবহার হবে, যেমন লাল লাল টমেটো, লাল লাল দুইবার আছে, বিরক্তি। আর অনুকারের পাশে লিখবা কি জানো? আওয়াজ অনুভূতি। হ্যাঁ, লিখো আওয়াজ অনুভূতি। অনুকার যার নাম, আওয়াজ অনুভূতি তার নাম। অনুকার যার নাম, আওয়াজ অনুভূতি তার নাম। লিখবা কি? অনুকার যার নাম, আওয়াজ অনুভূতি তার নাম। অনুকার যার নাম, আওয়াজ অনুভূতি তার নাম। লিখছো? লাল লাল টমেটো ছাড়া অনেক কিছু হয়। বদ ছেলেবেলেরা। আচ্ছা, অনুকার যার নাম, আওয়াজ অনুভূতি তার নাম। যেমন আমি যদি বলি আওয়াজ অনুভূতি গুলা কি? আমার শরীরটা না মেজ মেজ করছে, আমার মাথাটা না ঝিম ঝিম করছে। এটা কি আওয়াজ হয়েছে না অনুভূতি হয়েছে? ম্যাজ ম্যাজ করছে কবার হয়েছে? দুইবার। এখন কি আওয়াজ হয়েছে না অনুভূতি হয়েছে বলতো? অনুভূতি। আর এটা কি অনুকার অব্যয়? এটা কি অনুকার নাকি শব্দের বিরক্তি নাকি পদের বিরক্তি? বলতো কি? আমার শরীরটা না ম্যাজ ম্যাজ করছে, এটা কি বলতো? অনুকার, রাইট। এটা অনুভূতি, অনুকার অনুভূতি। থ্যাংক ইউ, ঠিক আছে। নেই। আচ্ছা, আমাদের সময় শেষ, বুঝে আসছো? আমাদের নাকি টাইম শেষ হয়ে গেছে, একটু প্রশ্ন নিব। তার আগে আমি আর দুই একটা কথা বলছি, খেয়াল করো। শেষ। অনুকার আওয়াজ অনুভূতি হলো, আমি যদি বলি আল্লাহ ঠা ঠা রৌদ্র, ঠা ঠা রৌদ্র, বলতো ঠা ঠা রৌদ্র, এটা কি আওয়াজ নাকি অনুভূতি? এটা অনুভূতি। আওয়াজ দেখি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এটা আওয়াজ হয়েছে। ক্যা কা আওয়াজ হয়েছে। ম্যাও ম্যাও আওয়াজ হয়েছে। ঘেউ ঘেউ আওয়াজ হয়েছে। এগুলা সব অনুকার। এগুলো সব কি বলতো? অনুকার। সবগুলা কি? অনুকার অব্যয়। কি অব্যয়? অনুকার অব্যয়, রাইট? বাস। আবার বলছি, শব্দ বিরক্তি, পদ বিরক্তি, অনুকার বিরক্তি, এই তিনটা তিন প্রকার। এই তিন প্রকার তোমরা ভালো করে পড়বা। হ্যাঁ হ্যাঁ, এটা পড়ার সময় তোমাকে একটু জানতে হবে পদ। আবার বলছি, এটা পড়ার সময় তোমাকে পদ পড়তে হবে, পদ। বলতে পারো ভাইয়া পদটা কেন পড়তে হবে? পদ হয়েছে বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, এগুলো আছে। ঠিক সেম বিরক্তির ভিতরে আছে কি জানো? কোনটা বিশেষের বিশেষণ। যেমন দেখো, একটা কোশ্চেন আসে প্রায়, সেটা কি জানো? চিকচিক করে বালি কোথা নাহি কাদা। চিকচিক করে বালি কোথা নাহি কাদা, রাইট? আসে কোশ্চেনটা, চিকচিক করে বালি কোথা নাহি কাদা। চিকচিক করে, আচ্ছা বলো তো করে, এই করেটা কি বলতো? এই আমি বলছি, আবার বলছি, খেয়াল করো। চিক চিক, এটা হচ্ছে দ্বিরুক্তি, রাইট? করে বালি, চিকচিক করে বালি কোথা নাহি কাদা। চিকচিক করে, করাটা কি বলতো? ক্রিয়া। এ করাটা কি বলতো? ক্রিয়া। চিকচিক কি? কেমন করে চিকচিক করে? চিকচিকে আওয়াজ অনুভূতি? না, এটা সৌন্দর্য, দূর থেকে দেখা যায়। যখনই দূর থেকে দেখা যায় সৌন্দর্য, আওয়াজ অনুভূতি হবে না, তখন সেটা বুঝতে হবে যে এটা বিশেষণ। কেমন করে, এই যে আমি প্রশ্ন করছি কেমন করে চিকচিক করে, তার মানে দোষ গুণ অবস্থা বোঝালে সেটা বিশেষণ। তার মানে আমাদের পদ, এই যে পদ, এই পদ পড়ার পরে বিরক্তিটা আর একটু ভালো করে বুঝবা। পদের সাথে বিরক্তির একটা ভালো সম্পর্ক, ভালো রিলেশন আছে, গুড রিলেশন, ঠিক আছে। এবার খেয়াল করো, চিকচিক করে বালি কোথা নাহি কাদা, কোশ্চেনটা আসছে কিন্তু প্রতিবারে প্রায় একটা কোশ্চেন আসে 9-10 বই থেকে। এটা করে এসে ক্রিয়া, চিকচিক মানে কেমন করে চিকচিক করে, তারপরে চিকচিকটা কি? বিশেষণ।
বিশেষণ। পুরোটা মিলে কি হয়েছে বলতো? পিছন থেকে টান দাও, ক্রিয়া বিশেষণ। এটা কি বলতো? চিকচিকা বলে কি? এটা ক্রিয়া বিশেষণ, রাইট? হ্যাঁ, হ্যাঁ, বুঝছো এটা? হ্যাঁ, চিকচিক করে বালি, করে রয়েছে ক্রিয়া, চিকচিক হয়েছে বিশেষণ, তাহলে ক্রিয়া বিশেষণ। চিকচিক করে, চিকচিক হয়েছে ক্রিয়া বিশেষণ। বাস, বুঝছো এটা সবাই? পারবা? আমি আবার বলছি, খেয়াল করো। করে হয়েছে ক্রিয়া আর চিকচিক হয়েছে বিশেষণ। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, কেমন করে, চিকচিক করে, তারপর বিশেষণ। ঠিক আছে, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। করে, এটা হচ্ছে ক্রিয়া। কেমন করে, দ্রুত করে, অবস্থা বোঝাইছে, এটা হচ্ছে যে বিশেষণ। ঠিক আছে, তাহলে পিছনটা টান দাও, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ। আবার যদি বলে অতি দ্রুত করে, কেমন দ্রুত করে, অতি দ্রুত করে, আর একটা কেমন বইছে, এই অতিটা কি বলা? তা বিশেষণ, রাইট? পুরোটা মিলে কি হয়েছে? ক্রিয়া বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণের বিশেষণ, এভাবে করে। পাইছ? এই পাইছ, বলো, পাইছ? ওকে। হ্যাঁ, পাইছ। বাংলা দ্বিতীয় জন্য কি শীট এবং বই পড়লে হবে? হ্যাঁ, পড়ো, পড়লেই হয়, সমস্যা নাই, তা পড়ো। দ্বিরুক্তি শব্দ, শব্দের, পদের অনুকার, আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো। হ্যাঁ, আর একটু বিস্তারিত পড়তে হবে তোমাদেরকে, এই জন্য বই এবং শীটের সহযোগিতা নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ঠিক আছে, আর যেটুকু দরকার সেটুকু আর কি, আরো বেশি পড়তে হবে তোমাদেরকে, অনেক বেশি পড়তে হবে। শীট এবং বই ভালো ভালো পড়বা, অনেক কিছু পড়তে হবে। নিজের নিজে নিজে একটু ট্রাই করো, ইনশাল্লাহ তোমরা পারবা। হ্যাঁ, ঠিক আছে। হুম, ওকে। এই তো প্রশ্নটা, আর সময় নেই। তাই, তাই শেষ তাহলে। আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন নিচ্ছে এখান থেকে। জিঙ্গা আর জোস বানানটা বলে দেখে। জিঙ্গা বানান তুমি যেভাবে লিখছো এভাবে ঠিক আছে, এভাবে হবে। হ্যাঁ, যেভাবে দিচ্ছে রাহাত, ঠিক আছে। লেকচার 10 পর্যন্ত কি শেষ? জি হ্যাঁ, লেকচার 10, 11 আছে। 11টা হচ্ছে তোমাদের পরে আর কি, আরেকটা আছে, 11 হবে, 10 এবং 11 এরকম। ঠিক আছে ভাইয়া। ও, টপিক অনুযায়ী প্র্যাকটিসের জন্য কোনটা পড়বো? টপিক অনুযায়ী প্র্যাকটিসের জন্য নবম দশম শ্রেণীর মনির চৌধুরীর এমসিকিউ আছে, লেখক শরীফ ওবায়দুল্লাহ, ওইটা দেখতে পারো। হ্যাঁ, ওটা তোমার জন্য যথেষ্ট বেনিফিশিয়াল হবে, কারণ শুধু প্র্যাকটিস, উদাহরণের জন্য। বাংলার কবিতা বুঝতে পারছি না, হ্যাঁ, কবিতা তো আসলে আমাদের এখন কিভাবে পড়াবো, ব্যাখ্যা ব্যাখ্যা সহকারে আমরা পড়াইতাম সাধারণত, কিন্তু তোমরা পড়ে নিও একটু। হ্যাঁ, তোমাদের স্কুল কলেজে তো পড়ছো তাই না? সবকে অটো অটো চাও? কলেজে তো পড়াশোনা করছো তাই না? কলেজে একটু পড়াশোনা করছো, সেভাবে একটু ভালো করে শেষ করবা। ঠিক আছে, হ্যাঁ, শেষ করতেছি একটু একটু একটু। আচ্ছা, ওকে। আর রিটার্নের জন্য কি বইটা? হ্যাঁ, রিটার্নের জন্য কোনো বই পড়া লাগবে না, যা আছে পড়ো। বাংলা পত্রিকা পড়া লাগবে। হ্যাঁ, বাংলা পত্রিকা পড়ো, তবে সব পড়ার দরকার নাই। বাংলা পত্রিকা পড়বা, ওই আমাদের যেগুলো পরিচিত লেখক আছে, যেমন হচ্ছে নজরুল, তারপরে হচ্ছে যে তারপরে মোহাম্মদ আকরাম খান, রবীন্দ্রনাথ, সৈয়দ এমদাদ, এমদাদের এই জিনিসগুলো একটু পড়বা আর কি। হ্যাঁ, ঠিক আছে। এই যে যে পত্রিকা, এই যে সৈয়দ এমদাদ আলী কি লিখছে, সে নবনূর লিখছে। ঠিক আছে, ওকে। এই জিনিসগুলো একটু পড়ে নেবা, মানে যেগুলো সহজ। তবে হ্যাঁ, এগুলো বেশি একটা তোমার কোশ্চেন আসে না, খুব কম। যেগুলো পড়াইছি টপিক গুলো, আজকে টপিক থেকে 2 থেকে 3টা কোশ্চেন আসবে, এই জন্য টপিক গুলো একটু বেশি বেশি পড়বা। হ্যাঁ, আমাদের একটু খুব চাপ শেষ করে, তবে এভাবে চাপে চাপে। থ্যাংক ইউ সো মাচ। আর কারো সমস্যা হলে আমাকে ইনশাল্লাহ অবশ্যই জানাবা, আর আমি তো তোমাদের সাথে আছি। ঠিক আছে, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।